ওকে, চলে আসো। যেটা ভয় পাচ্ছিলাম, বৃষ্টির দিন কারেন্ট চলে যাবে, এবং এক্স্যাক্টলি তাই হয়েছে। বৃষ্টির দিন কারেন্ট চলে গেছিলো, এবং সামান্য অল্প টাইমের কারেন্ট যাওয়ার কারণে একদম পুরো ক্লাসটাই ওয়েস্ট হয়ে গেল। সামান্য একটু কিছুক্ষণের জন্য পুরো ক্লাস ওয়েস্ট হয়ে গেছে। আগের ভিডিওটা কি কেটে গেছে কিনা? অবশ্য আগের ভিডিওতে কিছু পড়ানো হয় নাই, কেটে গেলে তো ঝামেলা। আচ্ছা, জয়েন করো কুইকলি। কেটে যাওয়ার কথা না, কেটে গেলেও সমস্যা নেই। আগের ভিডিওতে খুব বেশি কিছু পড়ানো হয় নাই। আগের ভিডিওটা আছে, থাকারই কথা। আর ওটা শুরুই তো করতে পারি নাই, শুরু করতে করতেই চলে গেছে। ঠিক আছে, আসো। ক্লাসের মাঝখানে এরকম ইন্টারাপ্ট হলে না, আটকায় গেলে পরে আর মনটাই খারাপ হয়ে যায়। মানে অনেক প্রিপারেশন নিয়ে, অনেক প্রিপারেশন নিয়ে ক্লাস শুরু করা হয়। আর নেট কানেকশন, ইন্টারনেট, বিদ্যুৎ, ফেসবুক, মাঝে 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 ফেসবুকও যেন আর কি করে। আর এমনিতেই কালকে তোমাদের ক্লাস নেওয়ার পর থেকে, সন্ধ্যার পর থেকে শরীরটা খুব বেশি একটা ভালো না, যার কারণে মনটাও ভালো না। ওকে, চলে আসো। এই জন্যই আজকে শরীরের মধ্যে খুব বেশি একটা জোর পাচ্ছি না, অনেস্টলি সেইং। শরীর ভালো না, রাত্রেবেলা ঘুমাতেও পারিনি খুব ভালো করে। এই জন্য দেখা যাচ্ছে যে বডিতে স্ট্যামিনা কম। ঠিক আছে, আমি তোমাদের ক্লাস একটু লেট করে করে নেই, মানে ঘন ঘন নিতে পছন্দ করি না, বা একটু লেট করে করে নিই, 1 টাকাও নেই। কারণ আমি যদি রেগুলার ক্লাস নেই, বা আমি যদি ধরো প্রতিদিনই পড়ানো শুরু করি, তখন দেখবে তোমাদেরও আর মজা লাগতেছে না, তোমাদেরও ক্লাসের প্রতি আগ্রহটা আসতেছে না। বা আমি রেগুলার নিতে থাকলে আমিও তখন দেখা যাবে যে একটা ক্রেজ হারাই ফেলতেছি যে তোমাদেরকে কী পড়বো। এই জন্য মিনিমাম একটা গ্যাপ থাকতে হয়, মিনিমাম একটা 3-4-5 দিনের গ্যাপ থাকলে ভালো। যেমন এই কারণে দেখবা আমার একটা ক্লাস নিছি আমি রবিবারে, আরেকটা ক্লাস নিছি আমি বৃহস্পতিবারে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, মাঝখানে 4 দিন গ্যাপ আছে। আর গতকালকের পর আজকে ব্যাক টু ব্যাক নেওয়া হচ্ছে, স্লট ফাঁকা ছিল, তোমাদের অনেকগুলো ক্লাস নেওয়া হয় নাই, দ্যাটস ওয়াই। আচ্ছা, তো তোমরা একটু কুইকলি আবার জয়েন করে আবার একটু আগের মতো দয়া করে ফ্রেন্ডসদেরকে মেনশন দিয়ে দাও, যাতে করে তারা জেনে যায় যে ক্লাসটা শুরু হয়েছে। ঠিক আছে। আর হচ্ছে বোর্ডে যে কোশ্চেনটা আছে, সেই কোশ্চেনটাই কন্ট্রিবিউট করো। ভাই আবার ফার্স্ট থেকে স্টার্ট করেন। হ্যাঁ, ফার্স্ট থেকে স্টার্ট করব। তাহলে আমি প্রশ্ন করছিলাম যে হার্টের জাংশনাল টিস্যু কত ধরনের। আমি তো প্রথমে কোশ্চেন করি যাতে করে তোমাদের যারা যারা ঢোকো তারা এক্স্যাক্টলি, মানে যেই পড়াটা আমাদের আজকে, যে পড়াটা, সেই পড়াটা যাতে ক্যাচ করতে পারো। তাহলে আচ্ছা, যেটা বলতেছিলাম যে হার্টের জাংশনাল টিস্যু কত ধরনের? 4 ধরনের। হার্টের জাংশনাল টিস্যু কত ধরনের? 4 ধরনের। কোন সময় যে নেট ইন্টারাপ্ট হয়ে যায়, কোন সময় যে কি হয়ে যায়, একটু ভয়ই লাগে আসলে, ইদানিং ভয়ই থাকি। আর পরপর 2বার নেট ইন্টারনেট হলে পরে আর ক্লাসে ঢোকার আর মানে এনার্জি আর থাকে না, তখন বলেই দিয়ে যাচ্ছে ক্লাস ক্যান্সেল, আজকেরটা পরে আবার নিয়ে দিব। আচ্ছা, উই আর ব্যাক। ওকে, ব্যাক করে ফ্রেন্ডসদেরকে মেনশন দিয়ে দাও। কোশ্চেন 2-তে চলে যায়, চলো। 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেনে আমাদের প্রশ্ন থাকবে হচ্ছে, অ্যাকশন পটেনশিয়াল কে তৈরি করে? অ্যাকশন পটেনশিয়াল কে তৈরি করে? অ্যাকশন পটেনশিয়াল কে জেনারেট করে? এভাবে প্রশ্ন আসতে পারে। অ্যাকশন পটেনশিয়াল কে তৈরি করে না বলে কে জেনারেট করে, এভাবে প্রশ্ন আসতে পারে। মানে হৃৎপিণ্ডের যে উদ্দীপনাটা বা যে কারেন্টটা, সে কারেন্টটা কে তৈরি করে, যে কারেন্ট দিয়ে হার্ট নিজে নিজে বিট করে। এই প্রশ্নটা আনসার করো যে অ্যাকশন পটেনশিয়াল কে তৈরি করে। অ্যাকশন পটেনশিয়াল কে তৈরি করে? অ্যাকশন পটেনশিয়াল কে তৈরি করে? আচ্ছা, দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম স্টুডেন্টই রাইট অ্যান্সার করছো।
অবি আহমেদ, খাদিজাতুল কুবরা, মেহরাব হোসেন অপু, শেখ শাফিউল উমামি রাইট অ্যান্সার, তারপরে তানজিনা লুনা রাইট অ্যান্সার, রাজিয়া তানিয়া রাইট অ্যান্সার, ইনি আক্তার মারিয়া রাইট অ্যান্সার, ফাতেমা আক্তারি রাইট অ্যান্সার। সবাই অ্যান্সার করো, সবার অ্যান্সার দেখতে চাই। এভরিওয়ান এভরিওয়ান দেও আনসার। এভরিথিং ইউ টক ইজ আনসার, তাই না? এভরিথিং ইউ টক ইজ রাইট আনসার। ওনার মতো যে এভরিথিং আই টক ইজ ইংলিশ, তুমি বলবো এভরিথিং আই আনসার ইজ রাইট, মানে সেই লেভেলের ইংলিশ, তাই না? আরও জানি কি বলে, কি জানি একটা ইউসি নট ফর মাইন্ড না কি জানি একটা আছে, ভালোই লাগে। আচ্ছা, তো ভাইয়া মার্কারের কালি কম, লেখাও স্পষ্ট আসে না, লাইট পড়ছে বেশি এই কারণে মনে হয়, লাইট বেশি পড়ছে এই কারণে। আচ্ছা, লাইট বেশি পড়ছে আর এটা হচ্ছে এই ইয়েতে ফিল্টার দেওয়া, মানে লাইভে ফিল্টার দেওয়া। আচ্ছা, তাহলে এটার আনসারটা কি হবে? এটার আনসারটা হবে সাইনোঅ্যাট্রিয়াল নোট। এটার আনসার কি হবে? এটার আনসার হবে হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোট। সাইনোঅ্যাট্রিয়াল নোট বা এসএ নোট, সাইনোঅ্যাট্রিয়াল নোট বা এসএ নোট, সাইনোঅ্যাট্রিয়াল নোট বা এসএ নোট। এসএ নোট কি করে? উদ্দীপনা তৈরি করে। আচ্ছা, এবার তোমরা বলবা এসএ নোটের অবস্থান কোথায়? এসএ, আজকে তোমাদের অনেক প্রশ্ন করব, এসএ নোডের অবস্থান কোথায়, সাইনোঅ্যাট্রিয়াল নোডের অবস্থান কোথায়? দেখি এটা কে কে পারে। এটা যে পারবে বুঝবো সে হচ্ছে ব্রিলিয়ান্ট, সে আসলেই পড়াটা পড়ছে, ঠিক আছে? এটা যে পারবে সে আসলেই পড়াটা পড়ছে। কালকে থেকে শরীর অসুস্থ, শরীরটা ভালো না, যার কারণে দেখা যাচ্ছে যে মানে সেই পরিমাণ এনার্জিটা আসলে পাচ্ছি না, ঠিক আছে? বেসিক্যালি হয়েছে কি, কালকে তোমাদের ক্লাস নিলাম কখন ক্লাস নিলাম? কালকে তোমাদের 7:30টার সময় ক্লাস নিলাম, 9টার সময় ক্লাস শেষ করলাম। রাতে 11টা থেকে ডিহাইড্রেশন মানে তো বোঝো যেটাকে বলে পাতলা পায়খানা, ডায়রিয়া, ঠিক আছে? তো ডিহাইড্রেশন বা পাতলা পায়খানা হলে যা হয়, স্যালাইন খাচ্ছি, মেডিসিন আপাতত নিচ্ছি না, স্যালাইন খাচ্ছি। স্যালাইন খাওয়ার পরেও দেখা যাচ্ছে যে ওই টাইম থেকে এই টাইম পর্যন্ত মোটামুটি 6বার ওয়াশরুম অ্যাটেন্ড করা লাগছে, যার কারণে শরীর একদম কাইল হয়ে গেছে। আর রাতে ঘুমাইতেও পারি নাই, কিছুক্ষণ ঘুমাইছিলাম। তোমাদের তাসিন আমার ফোন দিছে হচ্ছে কয়টার সময় ফোন দিলে তাসিন? সকালে। আমি ওরা বলে রাখছিলাম যে আমার ক্লাসে আসতে লেট হতে পারে, কমেন্টে একটু ওদেরকে জানাই দিও বা পোস্ট দিয়ে ওদেরকে জানাই দিও যাতে ওরা আগের ক্লাসটা দেখে রাখে। সকালবেলা বলে রাখছিলাম, তারপর ও বলছে। তো ওর মানে ফোন পাই ঘুম থেকে উঠছি, ঘুমাইছি মনে হয় কটার সময়, সকাল 7:30টার সময় মনে হয় ঘুমাইছি সকালে। তারপর ওর ফোন পেয়ে পরে আবার 10টার দিকে উঠে গেছি। তো এই জন্য আজকে আসলে হয়তো বা আমাকে এরকম এনার্জেটিক হিসেবে তোমরা পাচ্ছ না, এটা হয়তো বা কারণ আর কি। আচ্ছা, তোমাদের আনসারটা দেখে নেই। রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড এসভি এর সংযোগস্থলে, বাহ খুব সুন্দর, রাইট অ্যাট্রিয়াম এবং সুপারিয়র ভেনা কাভা সংযোগস্থলে, ভেরি গুড। তার মানে হচ্ছে এই যে এখানে রাইট অ্যাট্রিয়াম আছে, এখানে আছে ঊর্ধ্ব মহাশিরা। রাইট অ্যাট্রিয়াম আর ঊর্ধ্ব মহাশিরা সংযোগস্থলে প্রাচীরে, মানে ঊর্ধ্ব মহাশিরা রাইট অ্যাট্রিয়ামের প্রাচীরে যে জায়গায় উন্মুক্ত হয় ঠিক সেই জায়গায় আছে কে? সাইনোঅ্যাট্রিয়াল নোড বা এসএ নোড, সাইনোঅ্যাট্রিয়াল নোড বা এসএ নোড, সাইনোঅ্যাট্রিয়াল নোড বা এসএ নোড, ভেরি গুড। আনসার আগে আসে, কোশ্চেন অনেক পরে আসে, তোমার নেট স্লো, ঠিক আছে? 9:55 ডাক দিছিলা তাসিন, তাই না? আচ্ছা, 9:55 ডাক দিছিলা। মেন কারণ হচ্ছে এইটাই যে কালকে রাতে তোমার যে আমি বারবার নক দিচ্ছিলাম, তো এইটাই হচ্ছে মেন কারণ। তো তোমরা সকালবেলা আমি ক্লাসে ঢুকতে লেট হইতে পারে, বা অনেকেই গতকালকে ক্লাস করো নাই, আজকে ক্লাস করবা, তো বুঝতে একটু প্রবলেম হতে পারে। তাসিনরা কালকে রাত থেকে এই জন্য বলতেছিলাম যে একটু সবাইকে জানাই দিতে, তো ওরা ক্লাসের মধ্যে বুঝতে পারবে না। আচ্ছা, তাহলে এটা হবে আনসারটা কি? এটা আনসারটা হবে এটার আনসারটা হবে ঊর্ধ্ব মহাশিরা। সবাই লিখতে থাকো আনসার। ঊর্ধ্ব মহাশিরা ডান অ্যাট্রিয়ামের, এটা তো ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলের প্রাচীরে, সংযোগস্থলের প্রাচীরে।
তোমাদের অ্যাটেন্ডেন্সও আজকে মাশাল্লাহ ভালোই বেশি, ঠিক আছে। তোমার অ্যাটেন্ডেন্স দেখে কষ্ট পাইতেছি, এত কষ্ট করে ক্লাস নিতে আসলাম আর তোমরা আসো নাই। যাক, যারা যারা আসো তাদেরকে থ্যাঙ্কস, তোমরা না আসলে তো আসলে একদমই কম হয়ে যেত। আচ্ছা, এখন একটা কোশ্চেন আমি এটা বোর্ডে লিখবো না, তোমরা আনসার করবা। সেটা হচ্ছে ন্যাচারাল পেসমেকার কাকে বলা হয়? আমাদের হৃদযন্ত্রের কাকে ন্যাচারাল পেসমেকার বলা হয়? কাকে আমাদের হৃদযন্ত্রের ন্যাচারাল পেসমেকার বলা হয়? হৃদযন্ত্রের ন্যাচারাল পেসমেকার কাকে বলা হয়? কুইকলি আনসার করবা। আর যারা পরবর্তীতে ক্লাস করবা, যারা পরবর্তীতে ক্লাস করবা, তারা একটু ক্লাস শেষ করে কমপ্লিট লিখে যাবা যে তুমি ক্লাসটা করছো। আজকের ক্লাসটা ভালো করে বুঝতে বা আজকের ক্লাসের পড়াগুলো বুঝতে তোমাকে গত ক্লাসের পড়াটা একটু দেখে আসতে হবে। না দেখলেও সমস্যা নাই, বাট তারপরও আগের দিনের ক্লাসের পড়া দেখে আসলে ভালো। ভাই বোর্ডের লেখা দেখা যায় না কেন? তাসিন, বোর্ডের লেখা কি ক্লিয়ার না? আমি তো বোর্ডের লেখা ক্লিয়ারই দেখতে পারতেছি, আমার তো কোনো সমস্যা হচ্ছে না, আমি তো সব ক্লিয়ারই দেখতেছি। আচ্ছা, সবাই অ্যান্সার করতেছো সাইনোয়াট্রিয়াল নোটকে। হ্যাঁ, সাইনোয়াট্রিয়াল নোটকে কি বলা হয়? প্রাকৃতিক পেসমেকার বলা হয়। আচ্ছা, আমি একটু সেটিংটা দেখি কি অবস্থা। সবাই আনসার করো যে প্রাকৃতিক পেসমেকার কাকে বলা হয়। আমি যতক্ষণ একটু সেটিংটা দেখি, সেটিংয়ে কোনো গন্ডগোল হয়েছে কিনা। আচ্ছা, এখন মনে হয় একটু ক্লিয়ার আসবে। এখন তো সবকিছু অন্ধকার হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তো আমরা চলো আরেকটা প্রশ্ন করি। আমাদের এবারের প্রশ্ন হচ্ছে এস এ নোট থেকে আমাদের এস এন কে সানকে, এই যে আগের ক্লাস কও নাই, এই জন্য এখন তুমি জিজ্ঞাসা করছো সানকে, একটু পরে বলবা মুনকে, তারপরে বলবা যে নোসকে, একটু পরে বলবা, এখন জিজ্ঞেস করতেছো সানকে, একটু পরে বলবো মুনকে, তারপরে বলবো আমি কে, তারপরে বলবো ভাই আমি কে। আচ্ছা, এবার পরের প্রশ্ন, এস এন থেকে সান থেকে, এটা এস ইউএন সান না, সান থেকে উদ্দীপনা উদ্দীপনা ভেন্ট্রিকলে যেতে, মানে এইখানে আসতে, এখান থেকে এইখানে আসতে, এখান থেকে সোজ করতে এইখানে আসতে, ভেন্ট্রিকলে যেতে, ভেন্ট্রিকলে যেতে কত সময় লাগে? কত সময় লাগে? মানে সাইনোয়াট্রিয়াল নোড থেকে উদ্দীপনা ভেন্ট্রিকল পর্যন্ত যাবে, যে ভেন্ট্রিকলে যে ভেন্ট্রিকলটাকে সংকোচন করবে, এখানে কতটুকু সময় লাগবে? মানে হৃৎপিণ্ডের যে উদ্দীপনাটা এই জায়গা থেকে তৈরি হবে, তারপরে আস্তে আস্তে এইভাবে এসে চারিদিকে ছড়ায় যাবে, তো এই দিক থেকে এসে এই ভেন্ট্রিকুলার দিকে আসবে। তাহলে কতক্ষণ সময় লাগে এই সাইনোয়াট্রিয়াল নোড থেকে এই ভেন্ট্রিকল পর্যন্ত আসতে? এটা তোমাদের কাছে কোশ্চেন। আগের ক্লাসটা করলে এটা একটু ইজি হইতো, যাক সমস্যা নাই। এসএন থেকে ভেন্ট্রিকল পর্যন্ত আসতে কতটুকু সময় লাগে? তো যেটা হয়, যে জায়গা থেকে উদ্দীপনাটা পরিবাহিত হয়ে সামনের দিকে অগ্রসর হয়, সেই জায়গাগুলো সংকুচিত হয়। তো এইখান থেকে কারেন্টটা তৈরি হলো, তাহলে এই জায়গাটা আগে সংকুচিত হবে, তারপর কারেন্টটা এই দিক থেকে নিচে নামতেছে, তার মানে এইখান থেকে কারেন্টটা নিচের দিকে যাচ্ছে। যখন কারেন্টটা এই জায়গা থেকে সামনের দিকে অগ্রসর হবে, তখন এই জায়গাটা আবার প্রসারিত হবে, আর যে জায়গায় অগ্রসর হচ্ছে সেই জায়গাটা সংকুচিত হবে। ব্যাপারটা ভালো করে বোঝো। তোমাকে যদি এক জায়গায় শক, ধরো একসাথে অনেকগুলো মানুষ লাইন দিয়ে দাঁড় করানো আছে, এই জায়গায় এখন কারেন্টে শক দেওয়া হবে, মানে কল্পনার জন্য বলতেছি, কারেন্টে শক দেওয়া হবে। এখন ধরো এক জায়গায় কারেন্টে শক দেওয়া হলো, একজনের কারেন্টে শক দেওয়া হলো, পাশের জনের কি শক লাগবে? যদি তারা কানেক্টেড না থাকে শক লাগবে না। তো যেই জায়গায় যাকে শক দেওয়া হবে সেই একটু ঝাটকা দিয়ে উঠবে বা সংকুচিত হয়ে যাবে। ঠিক তেমনি এই জায়গায় যদি উদ্দীপনটা তৈরি হয়, কারেন্টটা তৈরি হয়, তাহলে এই জায়গাটা সংকুচিত হবে, মানে এই প্রকোষ্ঠগুলো সংকুচিত হবে। কারেন্টটা যখন এই জায়গায় আসবে, তখন এই প্রকোষ্ঠ সংকুচিত হবে, বাকিগুলো আবার স্ফীত হয়ে যাবে বা ডায়াস্টল হয়ে যাবে। এই কথাটা বলছি আর কি, বুঝতে পারছো? আচ্ছা, কেউ কেউ আনসার করতেছে 0.15, কেউ কেউ আনসার করতেছে 0.16। আনসারটা হবে 0.16 অ্যাকর্ডিং টু আপডেট বই, নতুন গাজী আজমল স্যারের বই 0.16 হবে আনসার। আনসারটা কি হবে? 0.16 সেকেন্ড। তাহলে সাইনোয়াট্রিয়াল নোড থেকে ভেন্ট্রিকল পর্যন্ত যেতে কতটুকু সময় লাগে? 0.16 সেকেন্ড সময় লাগে। কতটুকু সময় লাগে? 0.16 সেকেন্ড সময় লাগে। কতটুকু? এবার তোমরা সবাই অ্যান্সার করো কতটুকু সময় লাগে। ঠিক আছে, তোমাদের ক্লাসের তো প্রেজেন্স খালি কমতেছে,
তাহলে তোমরা সবাই আনসার করে ফেলো, কতটুকু সময় লাগে? 0.16। সবার আনসার দেখতে চাই। অবশ্যই এই কোশ্চেনগুলো আনসার করলে বা এই কোশ্চেনগুলো শুনতে থাকলে দেখা যাবে যে তোমাদের মানে আগের ক্লাসের পড়াও দেখা যাবে অনেকটা হয়ে গেছে কমপ্লিট। এই ক্লাসের পর আরেকটা ক্লাস হইলেই তোমাদের এই চ্যাপ্টারটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আবার নেটের সমস্যা? না, এবার সব ঠিক আছে, এখন কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার একটা প্রশ্ন করি আগের ক্লাসেরই, কোশ্চেন 5। বান্ডেল অফ হিজের আবিষ্কারক কে? বান্ডেল অফ হিজ এর আবিষ্কারক কে? বান্ডেল অফ হিজের আবিষ্কারক কে? দেখি এটা কে কে বলতে পারে। কে বান্ডেল অফ হিজের আবিষ্কারক? বান্ডেল অফ হিজের আবিষ্কারক কে? কুইকলি বলো, বান্ডেল অফ হিজের আবিষ্কারক কে? আনসার করতে থাকো তোমরা, আসতেছি। তোমাদের জন্য লাইট আরো বাড়াই দিলাম। আচ্ছা, দেখতেছি আমি সবার আনসার স্যার উইলিয়াম হিজ। হ্যাঁ, আনসারটা হচ্ছে স্যার উইলিয়াম হিজ। আনসারটা হচ্ছে স্যার উইলিয়াম হিজ। স্যার উইলিয়াম হিজ, এটা হচ্ছে রাইট আনসার। স্যার যারা যারা আনসার করতেছে স্যার উইলিয়াম হিজ, তোমরা যারা যারা আনসার করতেছো স্যার উইলিয়াম হিজ, তাদের আনসারটা রাইট। আনসারটা হবে স্যার উইলিয়াম হিজ। স্যার উইলিয়াম হিজ। তোমাদের জন্য লাইটটা একটু বাড়ানোর ট্রাই করলাম, ঠিক আছে? আনসারটা হবে স্যার উইলিয়াম হিজ। স্যার উইলিয়াম হিজ। স্যার উইলিয়াম হিজ। স্যার উইলিয়াম হিজ। তাহলে এর আবিষ্কারক হচ্ছে স্যার উইলিয়াম হিজ। ওকে, আরেকটা কোশ্চেন, সর্বশেষ কোশ্চেন। উদ্দীপনা এই ভেন্ট্রিকল থেকে চারিদিকে ছড়ায় দেয় কে? উদ্দীপনা ভেন্ট্রিকলের চারদিকে কে ছড়িয়ে দেয়? ভেন্ট্রিকলের চারদিকে উদ্দীপনা ছড়িয়ে দেয় কে? ভেন্ট্রিকলের চারিদিকে উদ্দীপনা ছড়িয়ে দেয় কে? এখান থেকে উদ্দীপনা এই জায়গায় আসে, এখান থেকে একটা বান্ডেল তৈরি করে পরে এইদিকে ছড়ায় দেয়। যে ছড়ায় দেয় তার নামটা কি? এই আবু সাদিদ ফারহান, তুমি বলতেছো ভাইয়া পড়া স্টার্ট করেন। পড়া স্টার্ট করেন মানে তুমি কি বুঝাতে চাইছো? আমি কি পড়াইতেছি না অন্য কিছু করতেছি? হ্যাঁ, তোমার প্রবলেম হলে তুমি তাহলে পরে লাইভ ক্লাস দেখে নিও। পণ্ডিত পোলাপান। আচ্ছা, পারকিনজি তন্তু, এটার আনসার কি? এটার আনসার হচ্ছে পারকিনজি তন্তু। এটার আনসার কি? পারকিনজি তন্তু। পারকিনজি
আমি কন্ট্রিবিউটরদেরকে বলে দিচ্ছি, স্টুডেন্টদের মধ্যে কেউ যদি টিচারদেরকে গাইড করার চেষ্টা করে যে ভাই এইভাবে পড়ান, ভাই ওইভাবে পড়ান, ভাই এটা পড়ান, ভাই ওইটা পড়ান, তুমি সাথে সাথে মিউট করে দিবা, ঠিক আছে? ভাইয়াকে যদি কেউ গাইড করার চেষ্টা করে বা আপুকে যদি কেউ গাইড করার চেষ্টা করে, ভাইয়া পড়া শুরু করেন, ভাইয়া ঠিক আছে গল্প রাখেন, ভাইয়া এইটা পড়ান, ভাইয়া এইটা পড়ায়েন না, ভাই এইভাবে পড়ান, হ্যাঁ, সাথে সাথে মিউট করে দিবা ওকে। একদম 14 দিনে না, 14 না 24 দিনের জন্য মিউট করে দিবা, ঠিক আছে? এগুলা এক ধরনের বেয়াদবি। ঠিক আছে, চলো এবার আমরা তাহলে নতুনের দিকে যাই। তাহলে এই হচ্ছে কোশ্চেন। আসলে আমি আজকে মানে তোমাদের সাথে রাগই করতেছি একটু, সত্যি কথা। আমি সাধারণত তোমাদেরকে বকা দেই না, বাট আজকে আসলে ওকে চলো। এই যে কোশ্চেন দেখো, 6টা কোশ্চেন প্র্যাকটিস করাইলাম তোমাদের। প্রত্যেকটা ক্লাসে আমি 5 থেকে 6টা কোশ্চেন আমি সলভ করাই। ধরো 5টা কোশ্চেন যদি সলভ করাই, আজকে 7 নাম্বার ক্লাস, 8টা ক্লাস হবে, আরেকটা ক্লাস হবে, তাহলে 5 8 40, 40 বা 50টা, 40 থেকে 50টা এমসিকিউ তুমি তো এমনিও পড়বা না। এইখানে তোমরা যারা ক্লাস করো, তোমরা কবে একটু টেস্ট পেপার খুলে দেখছো বা কবে একটু তোমাদের বইটা খুলে দেখছো, কে কে একটু আমরা বলো তো। আমি জানি এখান থেকে মাত্র 10% স্টুডেন্ট, এই যে 250 জন ক্লাস করতেছো, মেবি 25 জন বলবে হ্যাঁ ভাই আমি এমসিকিউ একটু দেখছি, ওইটা প্রশ্ন দেখছি। বাকি 200 জন আমি জানি বলবা না। অনেস্টলি বলো তো, এই রিসেন্টলি তোমরা কয়জন, আমি একটু দেখতে চাই যে রিসেন্টলি তোমরা কয়জন টেস্ট পেপার খুলে দেখছো বা এমসিকিউ একটু খুলে দেখছো, এই চ্যাপ্টারটার বা অন্যান্য যে চ্যাপ্টারগুলো পড়তেছো, একটু আমাকে অনেস্টলি, এটা অনেস্ট একটা রিপ্লাই দাও তো। রিসেন্টলি কে কে এমসিকিউ খুলে দেখছো, বা অনেকে তো ধরো কোশ্চেন ব্যাংক সলভ করে, সেটা কে কে, ঠিক আছে? সেটা কে কে, তোমরা কে কে আসো যে কোশ্চেন খুলে দেখো। তো যারা দেখো না খুলে, তো তাদের জন্য আমি বলতেছি, তাদের জন্য অ্যাটলিস্ট আমার এই যে এমসিকিউ প্র্যাকটিসগুলো, এই এমসিকিউ প্র্যাকটিসগুলো অন্তত তোমাদের কাজে দিবে, বুঝতে পারছো? এই এমসিকিউ প্র্যাকটিসটা অন্তত তোমাদের খুব কাজে দিবে এই ভবিষ্যতে আনসার করার জন্য। তা নাহলে তো আলটিমেটলি দেখা যাবে যে তুমি এমসিকিউ সেভাবে ধরতে পারবে না। জীবনে খুলিনি ভাই, এই যে টেস্ট পেপার কিনিনি কেন ভাই? দেখো, অ্যাডমিশনে যারা ভবিষ্যতে ভার্সিটিতে চান্স পেতে চাও বা ভবিষ্যতে যারা মেডিকেলে চান্স পেতে চাও, তোমাদের মধ্যে ম্যাক্সিমামই কী করে জানো? যারা মানে ভবিষ্যতে চান্স পাবে, আমি নিজে যেটা করছি সেটা হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায়, যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলাম, তখন থেকে আমি আমার অ্যাডমিশনের জন্য একটা বেসিক প্রিপারেশন নেওয়া শুরু করছিলাম। সেই বেসিক প্রিপারেশনটা কি, তোমাদের যাদের ইচ্ছা হচ্ছে তোমরা ভবিষ্যতে মেডিকেলে পড়বা, তারা এখন থেকে বায়োলজি এবং কেমিস্ট্রিটাকে ভালো করে পড়া শুরু করো। তোমাদের যাদের ভবিষ্যতে ইচ্ছা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়বা, তারা এখন থেকে ফিজিক্স আর ম্যাথটাকে ভালো করে পড়া শুরু করো। কারণ ভবিষ্যতে যারা চিন্তা করো যে আমি ইন্টার পাস করার পরে আমি তারপরে কোচিং করে আলটিমেটলি ভার্সিটিতে চান্স পাবো, মেডিকেলে চান্স পাবো, বুয়েটে চান্স পাবো, এটা হচ্ছে আকাশ কুসুম কল্পনা। লাস্টের 3 মাস কোচিং করে চান্স পাওয়া সম্ভব না। হ্যাঁ, তোমাদের মধ্যে একটা টেন্ডেন্সি, তোমরা তোমাদের বড় ভাইয়া বা কাজিনদেরকে দেখো, তারা হচ্ছে লাস্টের 3 মাস কোচিং করে অ্যাডমিশনের জন্য। আচ্ছা, তো লাস্টের 3 মাস কোচিং করে কি আদৌ চান্স পাওয়া যায়? না, এটা ভুল। যারা ফার্স্ট ইয়ার থেকে পড়ছে বা সেকেন্ড ইয়ার থেকে পড়লেও হয়, বেসিক্যালি যারা ফার্স্ট ইয়ার থেকে চেষ্টা করে তারাই চান্স পায়। বাকিরা চান্স পাইলেও সেটা হচ্ছে ঝড়ে বক মরে, কবিরাজের কেরামতি বাড়ে। ঠিক আছে, এটা সত্য কথা। তুমি যদি ভালো মানে তুমি যদি চান্স পাইতে চাও তাহলে তোমাকে আগে এখন থেকে ঠিক করতে হবে তুমি কোন দিকে, বুয়েটে না ভার্সিটিতে না মেডিকেলে, সেটা আগে থেকে ঠিক করতে হবে। শুধু ঠিক করলেই হবে না, স্পেসিফিক রাইটারের বই আছে, সেই স্পেসিফিক রাইটারের বই পড়া শুরু করতে হবে। যেমন মেডিকেলে যারা চান্স পাইতে চাও, তোমরা কি জানো যে মেডিকেলে প্রশ্নটা কিছু স্পেসিফিক রাইটারের বই থেকে আসে? যেমন বায়োলজির ক্ষেত্রে বলি, উদ্ভিদ বিজ্ঞানের জন্য তোমাদের পড়তে হবে আবুল হাসান স্যারের বই, প্রাণী বিজ্ঞানের জন্য তোমাদের পড়তে হবে গাজী আজমল স্যারের বই, মাস্ট। তারপরেও পরে ভিডিওটা দেখিনি, আমি রিপিট করবো না, আজকে রিপিট করার মতো এনার্জি পাচ্ছি না, সত্যি কথা। তারপরেও তোমাদের আরও একটা বই পড়তে হবে। যেমন প্রাণীবিজ্ঞানের জন্য এক্সট্রা হিসাবে তোমরা পড়তে পারো হচ্ছে নূর-ই পারভীন ম্যাডামের বই, নূর-ই পারভীন ম্যাডাম, হ্যাঁ, অক্ষরপত্র পাবলিকেশনে এটা পাবলিশ হয়। তারপর তোমরা উদ্ভিদ বিজ্ঞানের জন্য তোমাদের পড়তে হয়, উদ্ভিদ বিজ্ঞানের জন্য তোমরা গাজী আজমল স্যারের বইটাও পড়বা। গাজী আজমল স্যারের যেরকম প্রাণীবিজ্ঞান বই আছে, গাজী আজমল স্যারের উদ্ভিদ বিজ্ঞানও একটা বই আছে, ওইটা পড়বা। ঠিক আছে, তারপর তোমরা অক্ষরপত্র পাবলিকেশনের আজিবুর রহমান স্যারের উদ্ভিদ বিজ্ঞান বইটাও পড়তে পারো। ওইটা পরে প্রথমে শুধু একটা বই, অনেকে আবার মাতবরি করে কি
অনেক মাতবরি করে কি সেটা হচ্ছে একই সাথে 2-3 রাইটারের বই পড়া শুরু করে, ঠিক আছে, একই সাথে কি করে মানে 2-3 রাইটারের বই পড়া শুরু করে। না, এটা করা যাবে না, এটা করলে সমস্যা। যে কোনো একটা রাইটারের, যে কোনো একজন রাইটারের বই দিয়ে তোমরা শেষ করো, তারপরে অ্যাডমিশনে যাওয়ার সময় 2-3 রাইটারের বই পড়া যাবে, এটা এখন না। এখন আপাতত একজন রাইটার, সেটাকে গাজী আজমল স্যারের পানি বিজ্ঞান, আবুল হাসান স্যারের উদ্ভিদ বিজ্ঞান। কেমিস্ট্রির ক্ষেত্রে কি হবে তাহলে? তুমি যদি ভবিষ্যতে মেডিকেলে পড়তে চাও তাহলে তোমাকে অবভিয়াসলি হাজারি নাগ স্যারের বই, অর্থাৎ সরোজকান্তি সিংহ হাজারি এবং হারাধন নাগ স্যারের বই, হ্যাঁ, এই বইটা মাস্ট পড়তে হবে তুমি যদি ভবিষ্যতে কি করতে চাও, মেডিকেলে চান্স পেতে চাও। হ্যাঁ, অনেকে আহসানুল কবির স্যারের বই সাজেস্ট করে, হ্যাঁ আহসানুল কবির স্যারের কেমিস্ট্রি পড়তে পারো, বাট হাজারি নাগ বা হারাধন নাগ স্যার এবং সরোজকান্তি সিংহ হাজারি স্যার, উনার যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আছে, এটা তোমাকে অবভিয়াসলি শেষ করতে হবে। কারণ মান্ধাত্তা আমল থেকে বিগত বছরগুলা থেকে যেই জিনিসগুলা কপি হয়ে হয়ে আসতেছে, যেই প্যাটার্নে প্রশ্ন হয়ে আসতেছে, সেই প্যাটার্নেই সাধারণত মেডিকেলে প্রশ্নগুলো হয়ে আসে। বুঝতে পারছো তো? এই কথাটা মাথায় রাখবা। আচ্ছা, ফিজিক্সে আসি। ফিজিক্সের ক্ষেত্রে মেডিকেলের জন্য তুমি কোন বই পড়বা? অবভিয়াসলি 2টা বই বাদ দেওয়া যাবে না। এখানে 2জন রাইটারের বইয়ের নাম বলবো। একজন হচ্ছেন তপন স্যারের বই, একজন হচ্ছে ইসাক স্যার, যে আমির হোসেন ইসাক স্যারের বই আছে না, এটা তো এখন আসলে বেসিক্যালি বেশি ফলো হচ্ছে আমির হোসেন ইসাক স্যারের বই, আমির হোসেন স্যারের বই, বাট পাশাপাশি তপন স্যারের বইয়ের ইনফরমেশনে কিন্তু মেডিকেলে চলে আসে, ভালো করে নোট করে রাখো। আচ্ছা, তাহলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি গেল। জিকের জন্য কি করব? জিকের জন্য লাস্টের দিকে যে প্রিপারেশনটা হয় বা লাস্টের দিকে যে কোচিংটা হয় সেটাই এনাফ জিকের জন্য, সেটা পড়লে আলটিমেটলি আর কিছু লাগে না। বাট অলদো you can read newspaper regularly, it will build up your skill. You can read current affairs of every month এর প্রতি মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আসে, সেই কারেন্ট অ্যাফেয়ার্সটা তুমি পড়তে পারো, আর কিছু দরকার নেই আপাতত। অনেকে নতুন বিশ্ব পড়ে, এখন থেকে নতুন বিশ্ব, অনেকে MP3 পড়া শুরু করে, কোনো দরকার নাই। মেডিকেলে এত কঠিন সাধারণ জ্ঞান আসে না। তারপরও যদি একটা স্পেসিফিক বইয়ের নাম বলতে বলো, যে বইটা পড়ে আমি নিজে উপকৃত হয়েছি, সেই বইটার নাম হচ্ছে মেডিজ্ঞান কোষ। ঠিক আছে, চাইলে পড়তে পারো, ইটস নট অবভিয়াস যে তোমাকে পড়তে হবে, বাট এটা পড়লে এখন থেকেই পড়ো। ঠিক আছে, মেডিজ্ঞান কোষ নামে একটা বই আছে জয়কলি পাবলিকেশনের, এই একটা নির্ভুল একটা বই, জয়কলির একটা নির্ভুল একটা বই, মেডিজ্ঞান কোষ বইটা অনেক ভালো। ঠিক আছে, এইটা পড়তে পারো চাইলে। এখানে শুধুমাত্র মেডিকেলের জন্য উপযুক্ত সাধারণ জ্ঞান দেওয়া আছে, বাট এই মেডিজ্ঞান কোষ পড়া কিন্তু তুমি করতে পারবা না আলটিমেটলি। এটা পড়া তুমি ওই ঢাকা ভার্সিটির সাধারণ জ্ঞানে তুমি প্রিপারেশন পাবা না। আচ্ছা, এবার ইংলিশে আসি। ইংলিশে কি করবা? যে স্টুডেন্টটা ইংলিশে বেসিক নলেজ আছে, যে 9-10 ইংলিশে A+ পেয়ে আসছে, ইন্টারে ইংলিশে A+ পায়, তার পক্ষে ইংলিশে 15 নাম্বার পাওয়া কোনো বিষয় না। ঠিক আছে, তো ইংলিশের জন্য তোমরা যেটা করতে পারো, অ্যাপেক্স ইংলিশ নামে একটা বই আছে, অ্যাপেক্স ইংলিশ। সাধারণত অ্যাপেক্স ইংলিশ থেকে প্রতি বছরই যে 15টা MCQ আসে মেডিকেলে, তার থেকে 13-14 এমনকি 15টাই কমন পড়ে যায় অ্যাপেক্স ইংলিশ। ঠিক আছে, অনেকে বলবে যে ভাই আসছে বইয়ের মার্কেটিং করতে, আসলে বইয়ের মার্কেটিং না, আমি যেটা নিজে পড়ে উপকৃত হয়েছি সেটা তোমাদেরকে বলতেছি। ঠিক আছে, এগুলো তোমরা ফার্স্ট ইয়ার থেকে শুরু করতে পারো। আর হ্যাঁ, কোশ্চেন ব্যাংক কি করতে হবে? কোশ্চেন ব্যাংক কিনতে হবে। তুমি যদি মেডিকেলে পড়তেছো তাহলে মেডিকেলের কোশ্চেন ব্যাংক, তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছো ইঞ্জিনিয়ারিংয়ের কোশ্চেন ব্যাংক এখন থেকে সলভ করতে হবে। অনেকে করে কি জানো, আমি একটা টেন্ডেন্সি প্রায় দেখি, কোশ্চেন ব্যাংক সলভের টেন্ডেন্সি। তো চারিদিকে তো অনেক কিছুই হয়, তো কোশ্চেন ব্যাংক সলভ নিয়ে না তোমাদের সাথে একটা ধান্দাবাজি করা হয়। ঠিক আছে, কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস। আমি মনে করি একসাথে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস করে কোনো লাভ নাই। তুমি একাধারে একটানা সব অধ্যায়ের কোশ্চেন ব্যাংক সলভ করছো, সেটা কোনো লাভ নাই। যেটা করতে হয়, এখন তোমাদের আমি কি রক্ত সংবহন পড়াচ্ছি না, রক্ত সংবহন অধ্যায়টা শেষ হওয়ার পরে এই অধ্যায় থেকে মেডিকেলে বা ভার্সিটিতে কি কি প্রশ্ন বিগত বছরগুলো আসছে সেটা শেষ করবা। তারপর আবার আরেকটা অধ্যায় পড়বা, যেমন ধরো পরিপাক, তোমাকে ধরো আমরা পরিপাক পড়াইলাম, পরিপাক অধ্যায় শেষ করার পরে তারপর তুমি কোশ্চেন ব্যাংক পড়বা। অর্থাৎ নিয়মটা হচ্ছে, আগে তোমাকে মেন বই পড়তে হবে, তারপর তোমাকে কোশ্চেন ব্যাংক পড়তে হবে। মেন বই কোশ্চেন ব্যাংক, মেন বই চ্যাপ্টার কোশ্চেন ব্যাংক, মেন বই চ্যাপ্টার কোশ্চেন ব্যাংক। অনেকে বোকার মতো করে কি আগেই কোশ্চেন ব্যাংক সব করে ফেলে, লাভ নেই। আবার অনেকে বোকার মতো করে কি যখন চ্যাপ্টার পড়ে তখন মেন বই পড়ে না, সব চ্যাপ্টার শেষ করে পড়ে যায়
পরে যাই হচ্ছে কোশ্চেন ব্যাংক পড়তে, যখন কোশ্চেন ব্যাংক পড়তে যায় তখন দেখে সবই ভুলে গেছি। তো এগুলো হচ্ছে মিস্টেক, এগুলো হচ্ছে রং সিস্টেম। মনে রাখবা আমরা বেশিরভাগ ক্ষেত্রে চান্স পাই না, কেন জানো? আমরা বেশিরভাগ ক্ষেত্রে চান্স পাই না, আমাদের ভুলের কারণে। আমরা উল্টাপাল্টা কাজ করি, আমাদের একটা প্রপার গাইডলাইনের অভাব থাকে, যার কারণে আমরা এই ভুলগুলো করি। যে বইগুলোর নাম বললাম, আচ্ছা কেউ জিজ্ঞেস করছো যে বায়োলজির ক্ষেত্রে কোনো সহায়ক বই পড়বো কিনা। আচ্ছা, সহায়ক বইয়ের যদি কথা বলি তাহলে সেক্ষেত্রে তোমরা আমাদের সামনে 10 মিনিট স্কুলের পক্ষ থেকে পকেট বুক অফ বায়োলজি আসবে। অলরেডি পকেট বুক অফ ফিজিক্স আছে, সেটা তোমরা পড়তে পারো। আর তারপর যদি স্পেশালি কোনো একটা বই বলতে পারো, তাহলে আমি যখন কলেজে থাকতাম 2014 সালে, তখন আমি একটা বই পড়ে খুবই উপকার পাইছি। সেই বইটার নাম হচ্ছে নিউরন, ডাক্তার সোহরাব হোসেনের নিউরন। এই নিউরন বইটা তোমরা পড়তে পারো, ডাক্তার সোহরাব হোসেনের নিউরন বই, ঠিক আছে? এই বইটা তোমরা পড়তে পারো, অসাধারণ একটা বই, ঠিক আছে? অসাধারণ একটা বই, বায়োলজির জন্য পারফেক্ট প্রিপারেশন হয়ে যাবে। ওই বইটায় বায়োলজি থেকে একটা চ্যাপ্টার থেকে যত রকমের এমসিকিউ হইতে পারে, একটা চ্যাপ্টার থেকে যত রকমের এমসিকিউ হইতে পারে সেখানে দেওয়া আছে। তার মানে অ্যাডমিশনের এমসিকিউ এর প্রপার প্রিপারেশনের জন্য ডাক্তার সোহরাব হোসেনের নিউরন বইটা পড়তে পারো, অসাধারণ একটা বই আমার দেখা। হ্যাঁ, আমি নিজে উপকার পাইছি। আমি নিজে যখন কলেজে পড়তাম তখন আমি ওই বইটা পড়ছিলাম, এবং এখনো পর্যন্ত বইটা অনেক সুন্দর, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। এখন ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমরা কি করতে পারো? ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমরা তোমাদের ইঞ্জিনিয়ারিং ভাইয়াদের কাছে বলতে পারো, তোমাদের অপার ভাইয়া যখন ক্লাস নেন তখন তাকে বলতে পারো। তো যেটাই করো না কেন এখন থেকে ঠিক করো। যারা দুই নৌকায় পা দিবা তারা কিন্তু কোনো দিকে যেতে পারবে না। বা অনেকে বলো এরকম, ভাইয়া বায়োলজি ক্লাস করলে মনে হয় মেডিকেলে পড়বো, ইঞ্জিনিয়ারিং ক্লাস করলে ফিজিক্স ক্লাস করলে মনে হয় ইঞ্জিনিয়ারিং পড়বো। এটা করা যাবে না, এখন থেকে ঠিক করো যে কোনো একটা। এটা যারা করে তাহলে আলটিমেটলি দিন শেষে দেখা যায় তার কোনো জায়গায় চান্স হয় না। সত্যি কথা, এটা অকাট্য সত্য কথা। তো এই জিনিসটা মাথায় রাখবা। যাক, কোশ্চেন ব্যাংক কেমনে সলভ করবো, কোথায় পাবো? আরে ভাই, আগে কোশ্চেন ব্যাংকটা কেন, তারপরে বললো যে কেমনে সলভ করবো। কিনে তো দেখো, কিনে তারপরে দেখো, নিজেই বুঝবা যে কোশ্চেন ব্যাংক কেমনে সলভ করতে হয়। আগে কেনো তো। কোথায় পাবা? লাইব্রেরিতে পাবা, নীলক্ষেতে পাবা। নীলক্ষেত থেকে অর্ডার দাও, অনলাইনে অর্ডার দাও, রকমারি.com আছে, রকমারি থেকে অর্ডার দাও, সব জায়গায় আছে এগুলা। ইচ্ছা থাকলেই উপায় হয়, বুঝছো? ইচ্ছা থাকলেই উপায় হয়। আমি যখন ছোট ছিলাম, কলেজে থাকতাম, তখন কিন্তু আমাকে বলার মতো কেউ ছিল না। তোমরা তো জানো হয়তো বা যে আমার বাবা মারা গেছে অনেক আগে। তো আমাকে যে গাইড করবে এরকম আমার কোনো এরকম বড় ভাই বোনও ছিল না। আর আমার ইচ্ছা হচ্ছে মেডিকেলে যাব। আমার ফ্যামিলিতে সবাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর, মানে ফ্যামিলি বলতে আমার কাজিনরা সবাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাইডের, কাজিন বা তাদের হাজবেন্ডরা, দুলাভাই সবাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং। তো আমি ঠিক করছি মেডিকেলে যাব। তো আমাকে ওইভাবে গাইড করার মতো কেউ ছিল না। আমি নিজেই দৌড়ায় 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 ভাইয়াদের কাছে যাইতাম, ভাইয়াদের কাছে যায় যায় বলতাম, ভাইয়া কেমনে পড়বো একটু বলেন। হ্যাঁ, তো এই হইতো আর কি। কেমিস্ট্রিটা বলছিলাম হাজারিনাক স্যারের বই, হাজারিনাক। আর এখন থেকে যদি মেডিকেলের প্রিপারেশন আগায় রাখতে চাও, তাহলে হচ্ছে আমাদের প্রি মেডিকেলের 10 মিনিট স্কুলের একটা কোর্স আছে, প্রি মেডিকেল। হ্যাঁ, প্রি মেডিকেল তোমরা বলতে পারো এটা তো হচ্ছে যারা হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারের জন্য না, এটা তোমাদের জন্য উপকারী হবে। তোমাদের তো এখন অনেক সময়, তোমাদের তো কবে যে সব কিছু ঠিক হবে তার তো কোনো ঠিক নেই, করো না। তোমরা প্রি মেডিকেল কোর্সে এনরোল করতে পারো, আমি শুভ্র ভাই সাজেস্ট করতেছি। হ্যাঁ, তোমরা তো এইটুকু ভালো করে জানো যে আমি অ্যাটলিস্ট তোমাদেরকে যেটুকু বলবো এটুকু তোমাদের ভালোর জন্য বলবো, ঠিক আছে? এটা তো তোমরা ভালো করে জানো যে আমি তোমাকে সেটাই বলবো যেটা তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? তো তোমরা প্রি মেডিকেল কোর্সে এনরোল করতে পারো। প্রি মেডিকেল কোর্স অল্প টাকায় এনরোল করলে অ্যাটলিস্ট এখন থেকে ধারণা পাবা। ওই ক্লাসগুলো তোমাদের রেগুলার যে খুব আমলে নিয়ে করতে হবে এই জন্য না, তোমার যেহেতু ফার্স্ট ইয়ার, ওই ক্লাসগুলো করে একটু ধারণা নিতে পারো। এখানে যে চ্যাপ্টার পড়ানো হচ্ছে দেখা যেতে পারে ওইখানে ওই চ্যাপ্টারটা পড়ানো হবে, আরেকজন ভাইয়া কীভাবে পড়াচ্ছে সেটা তোমরা একটু দেখতে পারো। তো তোমাদের কী হবে, দুটোর দিকে করলে এক সাইডটা আগায় থাকবে। প্রি মেডিকেলটা করলে তোমাদের মেডিকেল সাইডটা আগানো থাকবে। প্রি মেডিকেল কোর্স করতে গেলে কী লাগবে সেটা তোমরা 10 মিনিট স্কুল ওয়েবসাইটে পেয়ে যাবা। আর তাসিন তুমি প্রি মেডিকেলের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারো, যাতে করে ওরা প্রি মেডিকেলের লিঙ্কটা পেয়ে যায়, প্রি মেডিকেলের কোর্সটা এনরোল করতে পারে। প্রি মেডিকেলের কোর্সটা এনরোল করলে অনেস্টলি তোমাদের অনেক উপকার হবে। তাসিন তুমি এখানে লিঙ্ক দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা, অনেক পেঁচাল হয়েছে, আর ভালো লাগতেছে না, আমি পেঁচাল পারতে পারতে টায়ার্ড। তো এখন তোমাদেরকে যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে হার্টের চাপ। আমরা এখন ব্যারো রিসিপ্টার পড়বো। আমরা পড়বো কি? ব্যারো রিসিপ্টার, রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারো রিসিপ্টার। রক্তচাপ নিয়ন্ত্রণে কি পড়বো? কোর্স এনরোল করতে করতে একদিন ফকিন্নি হয়ে যাব বাইরে। আমি যেটা বললাম এটা তোমাদের ভালোর জন্য বলছি। তোমার যে এনরোল করতে হবে এমন না, তোমার করলে তোমার জন্য ভালো হবে, এইটাই, আর কিছু না। করতেই যে হবে এই ব্যাপারে তোমরা স্বাধীন। হ্যাঁ, তোমরা করলেও আমার কিছু হবে না, তোমার না করলেও আমার কিছু হবে না, বাট করলে তোমার উপকার হবে, ঠিক আছে? তুমি করলেও আমি 2 টাকা পাবো না, তুমি না করলে আমার 2 টাকা লস যাবে না, এটা সত্য কথা, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলতেছিলাম
যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ব্যারো রিসিপ্টর। ব্যারো, আমি তোমাদের একদম ব্যারো রিসিপ্টরের একদম বেসিকটা দিব। ব্যারো রিসিপ্টর নিয়ে তোমাদের অনেকের কনফিউশন কাজ করে, আমি তোমাদের ব্যারো রিসিপ্টরের একদম বেসিকটা দিব, ঠিক আছে? তাহলে ব্যারো রিসিপ্টরটা কি? ব্যারো রিসিপ্টরটা হচ্ছে, এক মিনিট, কি বলছো? একজন বলছো ভাই মেডিকেলের কোর্স করলে কি ইঞ্জিনিয়ারিংটাও কমপ্লিট হবে? আই মিন হোয়াট ভাই, আর কষ্ট দিস না আমারে, ঠিক আছে? কোশ্চেন ব্যাংক কেমনে সলভ করবো, কোথায় পাবো? আগে কেন আরেকদিন বলবো। তাসিন, তোমরা সবাই খুঁজতেছে, লিঙ্ক চাচ্ছে, লিঙ্ক দিয়ে দাও তাসিন, সবাই তোমারে খুঁজতেছে। আর ভাই এরকম প্রশ্ন করবো না ভাই, ইঞ্জিনিয়ারিং ক্লাস করে মেডিকেলে পাবো কিনা, মেডিকেলে কোর্স করে ইঞ্জিনিয়ারিং, দেখবি বেসিক কমন সেন্সটা তো একটু খাটাও। ব্যারো রিসিপ্টর, ব্যারো রিসিপ্টর মানে কি দেখো। ব্যারোমিটার কাজ কি? এই বলো, সবাই বলো, ব্যারোমিটার দিয়ে কি পরিমাপ করে? বলো, ব্যারোমিটার দিয়ে কি পরিমাপ করে? রাগ পরিমাপ করে নাকি এই ভালোবাসা পরিমাপ করে? বলো, ব্যারোমিটার দিয়ে কি পরিমাপ করে? ব্যারোমিটার দিয়ে কি পরিমাপ করে? আচ্ছা, লিঙ্ক এইখানে না দিয়া ওই ইয়ে থেকে নিয়ে নিও, কি বলে, এখান থেকে, এখানে লিঙ্ক না, এখানে লিঙ্ক না, তোমরা হচ্ছে 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যাও, 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যেয়ে পেয়ে যাও, এখান থেকে দরকার নাই, ঠিক আছে? আমারও খেয়াল ছিল না। আমাদের এখানে মানে কমেন্টে তো আসলে সাধারণত লিঙ্কটিং দেওয়া নিষেধ, বুঝছো? কমেন্টে সাধারণত লিঙ্কটিং দেওয়া নিষেধ। তোমরা হচ্ছে ইয়েতে যেও, এই কি বলে, এই ওয়েবসাইটে, 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে গেলে পেয়ে যাবে। আমার খেয়াল ছিল না আসলে কমেন্টে যে কোনো ধরনের লিঙ্ক দেওয়া নিষেধ, আমি নিজেই ভুলে গেছিলাম। আজকে আসলে চাপের ঠেলায় কিছুই মাথায় থাকতেছে না, চাপের ঠেলা আছে, চাপ চাপ। ব্যারো রিসিপ্টর, ব্যারো মানে হচ্ছে চাপ, চাপের ঠেলা বলতে চাপ। তাহলে ব্যারোমিটার দিয়ে কি মাপে? ব্যারোমিটার দিয়ে চাপ মাপে, বায়ুর চাপ মাপে। ব্যারোমিটার দিয়ে কি মাপে? ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপে। তাহলে ব্যারো শব্দের অর্থই হচ্ছে চাপ, ঠিক আছে? ব্যারো শব্দের অর্থ হচ্ছে চাপ। তাহলে ব্যারো রিসিপ্টর, চাপ রিসিপ্টর। তাহলে আমি এটাকে একটু ভাগ করি, হ্যাঁ, একদম বেসিক ভাবে একটু বোঝার চেষ্টা করি, চলো আমরা। ব্যারো মানে হচ্ছে চাপ, ব্যারো মানে হচ্ছে কি? চাপ, ব্যারো মানে হচ্ছে চাপ। আর রিসিপ্টর মানে হচ্ছে যে রিসিভ করে। রিসিপ্টর মানে কি? যে রিসিভ করে, বা রিসিভার বা গ্রাহক। চাপ গ্রাহক স্নায়ু বলতে পারি আমরা, চাপ গ্রাহক স্নায়ু প্রান্ত। তার মানে আমাদের হার্টে কতটুকু চাপ পড়তেছে সেটা দেখার জন্যে একটা কিছু স্নায়ু আছে। ধরো হার্টটা যখন পাম্প করে, এইটা যখন লাথি মারে তখন কই যায়? ওয়াশরুমে যায়, মানে লাংসে যায়। আর এইখান থেকে যখন লাথি খায় তখন সারা দেহে চলে যায়, এগুলো তো আমরা আগে শুনছি, তাই না? অর্থাৎ এই ভেন্ট্রিকল যখন চাপ দেয় তখন রক্ত এখান থেকে বের হয়ে ফুসফুসে চলে যায়। প্রথম আমাদের এই ক্লাসের, গত ক্লাসের আগের ক্লাসের পড়া। আর এইখান থেকে যখন সিস্টোল হয় তখন এখান থেকে রক্ত মহাধমনীয় সারা দেহে চলে যায়। এই যে হচ্ছে, এই হওয়ার সময় কি একটা চাপ পড়তেছে না? এই যে ধরো, এই যে সিস্টোল হবে, একটা লাথি দিবে বা এই যে চাপ দিবে, এই চাপটা কোথায় পড়বে? এই যে এইগুলোর উপরে পড়বে, এই পুরো হার্টের উপর পড়বে, বেশিরভাগ ক্ষেত্রে এই পাইপগুলোর উপর বেশি পড়ে। আবার এইখান থেকে যখন চাপ দিবে তখন এই পাইপটার উপরে, মহাধমনির উপর একটা চাপ পড়বে। তো এই যে চাপ, এই চাপটা বেশি হচ্ছে না কম হচ্ছে, এই চাপটা বেশি হচ্ছে না কম হচ্ছে, সেটা দেখার জন্য আছে ব্যারো রিসিপ্টর। সেটা কি? সেটা হচ্ছে বিশেষ প্রকৃতির স্নায়ু, ঠিক আছে? সেটা হচ্ছে বিশেষ প্রকৃতির স্নায়ু। তো দেখো, এই যে মহাধমনির দিকে, তারপর ধরো এই দিকে, তারপর ধরো অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলার দিকে বেশ কিছু স্নায়ু এসে উন্মুক্ত হয়, বেশ কিছু স্নায়ু এসে থামে। যেই স্নায়ুগুলা কি করে? ব্রেন থেকে আসে, ব্রেন থেকে এসে চেক করে যে এই চাপটা বেশি না কম। চাপ বেশি হইলেও সমস্যা, চাপ কম হইলেও সমস্যা, বুঝছো? চাপ বেশি হইলেও সমস্যা, চাপ কি কম হইলেও সমস্যা, ঠিক আছে? তো চাপ গ্রাহক স্নায়ু প্রান্ত। তো এই চাপ দুই রকমের, এরকম দুই রকমের ব্যারো রিসিপ্টর আছে। একটা হচ্ছে উচ্চ চাপ ব্যারো রিসিপ্টর, একটা কি? উচ্চ চাপ ব্যারো রিসিপ্টর। উচ্চচাপ ব্যারো রিসিপ্টর কি করে?
তোমার যদি এখান থেকে চাপ বেশি পড়ে, এখান থেকে যদি চাপ বেশি পড়ে এই ধমনীগুলোর উপরে বা সিস্টেমিক ধমনীগুলোর উপরে যদি অনেক বেশি চাপ পড়ে, তখন এই উচ্চচাপ বায়োরিসেপ্টরের জন্য যে স্নায়ুগুলো আসে সেই স্নায়ুগুলো উদ্দীপিত হয় এবং উদ্দীপিত হয়ে বুঝে যে এখানে কি হচ্ছে, এখানে অনেক বেশি চাপ পড়তেছে, চাপটাকে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে। সাথে সাথে ব্রেন আবার কি করে, অ্যাকশন নেয়। ব্রেনের সাথে কিন্তু হার্টের স্নায়বিক কানেকশন আছে, ব্রেন সাথে সাথে অ্যাকশন নেয়, অ্যাকশন নিয়ে চাপটাকে আবার কমায় দেয়, কারণ বেশি চাপ থাকলে মানুষ মারাও যেতে পারে। তাহলে এই বায়োরিসেপ্টরগুলো কোথায় কোথায় আছে এটা তোমরা একটু বই থেকে পড়ে নিবা, ঠিক আছে। অ্যাওর্টিক আর্চ, ক্যারোটিড ধমনী, এগুলো কিছু ধমনীর নাম। অ্যাওর্টিক আর্চ, ক্যারোটিড ধমনী, এগুলো কিছু ধমনীর নাম। এই ধমনীগুলোর মধ্যে উচ্চচাপ বায়োরিসেপ্টরগুলো থাকে। উচ্চচাপ বায়োরিসেপ্টর কি করে, ব্লাড প্রেশার হাই হয়ে গেলে সেটাকে কন্ট্রোল করে লো বানায়। আচ্ছা, তাহলে উচ্চচাপের জন্য যেহেতু বায়োরিসেপ্টর আছে, তাহলে নিম্নচাপের জন্য তাহলে একটা বায়োরিসেপ্টর থাকবে। নিম্ন চাপ বায়োরিসেপ্টর, নিম্নচাপ বায়োরিসেপ্টর থাকবে। তার মানে ব্লাড প্রেশার যখন কমে যাবে, যতটুকু চাপ দেওয়ার কথা ছিল, যতটুকু চাপ দিলে সে সারা দেহে যেতে পারবে, সেই চাপটা পাচ্ছে না, তখন কাজ করবে নিম্নচাপ বায়োরিসেপ্টর। নিম্নচাপ বায়োরিসেপ্টরগুলো কোথায় পাওয়া যায়, এটা পাওয়া যায় হচ্ছে বড় বড় শিরাতে। এই যে এরকম যে একটা বড় শিরা, এটা ধরো একটা বড় বড় শিরা, ঠিক আছে। তারপরে হচ্ছে পালমোনারি নালিকাগুলোতে, মানে যে এই যে এইগুলাতে, এইগুলাতে এইগুলাতে এইগুলাতে। তারপরে কোথায় পাওয়া যায়, ডান অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলে। ডান দিক মানে কি, এটা এই দিকে, এই দিকে। তার মানে দেখো যেই দিকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের একটা সম্পর্ক আছে, যেমন এই দিক থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ওই দিকে ঢুকতেছে, আবার এই দিক থেকে বেরোয় এই দিকে চলে যাচ্ছে, তারপরে এইসব জায়গায় নিম্নচাপ বায়োরিসেপ্টর থাকে, ঠিক আছে। তার মানে এই বড় বড় শিরাগুলাতে, এই ভেন্ট্রিকলগুলাতে, অ্যাট্রিয়ামতে, এই দেখো এই পালমোনারি ধমনীগুলাতে, এইসব জায়গার চারিদিকে, এইসব যে পাইপগুলা, এই পাইপের চারিদিকে কিছু স্নায়ু থাকে। এই স্নায়ুগুলা চেষ্টা করে দেখার জন্যে যে এইসব জায়গায় চাপ ঠিক আছে কিনা, যদি কম থাকে সেটাকে আবার কি করে দিবে, অটোমেটিক বাড়াই দিবে। নিম্নচাপ বায়োরিসেপ্টরকে আয়তন রিসেপ্টরও বলে, সে হচ্ছে রক্তের আয়তন কন্ট্রোল করার মাধ্যমে এটাকে ঠিক করে। আচ্ছা, এখন কথা হচ্ছে বাড়লে সমস্যা কি, কমলে সমস্যা কি। দেখো উচ্চচাপ বায়োরিসেপ্টর কি করতেছে, উচ্চচাপ বায়োরিসেপ্টর, ভাইয়া বইয়ে কিছু কঠিন শব্দ আছে, বলো কোন কঠিন শব্দ, সেই কঠিন শব্দটা লেখো, লিখলে তো আমি বলে দিই, ঠিক আছে। আর যতটুকু দরকার আমি ঠিক ততটুকুই বলছি। নিম্নচাপ বায়োরিসেপ্টরের মধ্যে অনেক কথাবার্তা লেখা আছে, জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স, নিউরো হাইপোফাইসিস, অ্যান্টিডায়োটিক হরমোন, এগুলো এখন না, এগুলো যখন কিডনি অধ্যায় পড়ানো হবে তখন, ঠিক আছে, এখন না। ওইগুলো এখন পড়লে তোমার মাথায় থাকবেও না, বুঝবেও না, সব কিছুটা টাইম থাকে। ব্রেনের অধ্যায়, কিডনি অধ্যায় পড়লে তখন তুমি ওইগুলো বুঝবা, এখন না। এখন যতটুকু বলতেছি যে বায়োরিসেপ্টরগুলো কি, কোথায় কোথায় পাওয়া যায়, কি কাজ করে। বায়োরিসেপ্টর থেকে কি পড়বা, প্রথমে বায়োরিসেপ্টরের সংজ্ঞা পড়বা, আমি লিখে দিচ্ছি বায়োরিসেপ্টর থেকে কি পড়বা। বায়োরিসেপ্টর থেকে কি পড়বা আমি বলি। বায়োরিসেপ্টর কি, হোয়াট ইজ বায়োরিসেপ্টর, হাউ মেনি, কত রকমের বায়োরিসেপ্টর আছে, 2 রকমের বায়োরিসেপ্টর আছে, উচ্চচাপ নিম্নচাপ। 3 নাম্বারে পড়বা অ্যাবাউট দেম, মানে কোনটা কি, অ্যাবাউট দেম, কোনটা কি বায়োরিসেপ্টর, কোনটার কাজ কি। 4 নাম্বারে পড়বা হোয়ার লোকেটেড, কোন বায়োরিসেপ্টরটা কোন জায়গায় থাকে, কোন বায়োরিসেপ্টরে কোন জায়গায় থাকে। এবং 5 নাম্বারে পড়বা ফাংশন, কোন বায়োরিসেপ্টরের কাজ কি, আর কিচ্ছু না, আপাতত আর কিচ্ছু না। তোমার যদি ইন্টারে প্রশ্ন আসে এগুলাই আসবে। বিভিন্ন স্যারের বইতে বিভিন্ন রকমের জিনিস লেখা আছে, বাট সবই যে তোমার লাগবে এমন না, তোমাকে আগে বুঝতে হবে তোমার কতটুকু লাগবে, ঠিক আছে। এই যে নিম্নচাপ বায়োরিসেপ্টরের মধ্যে অনেক কথা লেখা আছে, এটাকে আয়তন রিসেপ্টর বলে। তুমি জানো যে নিম্নচাপ বায়োরিসেপ্টরকে আয়তন রিসেপ্টর কেন বলে, সে হচ্ছে রক্তের আয়তনকে বাড়ায় দিয়ে রক্তের চাপটাকে বাড়ায় দেয়। শেষ। কোনো একটা জায়গায় তুমি একটা জিনিস তোমার নর্মালি চিন্তা করো, তুমি চিনির শরবত বানাবা, তো সেই চিনির শরবতের মধ্যে তুমি যদি চিনি বাড়ায় দাও, 2 চামচের জায়গায় 1 গ্লাস পানির মধ্যে তুমি 10 চামচ চিনি দাও, চিনিটা মানে শরবতটা ঘন হবে না পাতলা হবে, একটু বলো তো, তুমি একটু বলো যে 1 গ্লাস পানির মধ্যে 2 চামচ চিনি না দিয়ে তুমি যদি 10 চামচ চিনি দাও, তাহলে সেই জায়গায় সেই শরবতটা ঘন হবে না পাতলা হবে, বলো। সেই পানিটা ঘন হবে না পাতলা হবে, সেই শরবতটা ঘন হবে না পাতলা হবে,
ঘন হবে। তো এটাই তো করা হয় যখন রক্তের চাপ কমে যায়, হার্ট ঠিকমতো কার্ডিয়াক আউটপুট দিতে পারে না, বা রক্ত ঠিকমতো যখন বের করতে পারে না, যখন ঠিকমতো চাপ দিতে পারে না, তখন রক্ত ঠিকমতো বের হয় না, রক্তের স্বল্পতা দেখা দেয়, সারা দেহে ঠিক পরিমাণ রক্ত যেতে পারে না, তখন নিম্নচাপ দেখা যায়, তখন এগুলোর উপর নিম্নচাপ হয়। যখনই চাপ কম থাকে তখনই আমাদের ব্রেন বোঝে, এগুলো তো স্নায়ু তাই না, স্নায়ু তার মানে ব্রেনের সাথে কানেক্টেড, এইসব জায়গা থেকে ব্রেনের সাথে স্নায়ু কানেক্টেড, যখনই এইসব জায়গায় চাপ কম যাবে, যখন রক্ত কম বের হবে, তখন ব্রেন বুঝবে যে কিছু একটা সমস্যা হয়েছে, এটাকে কন্ট্রোল করতে হবে। এবং সাথে সাথে ব্রেন কি করে, ব্রেন সিগন্যাল পাঠায়, ব্রেন সিগন্যাল পাঠায় বলে রক্তের ঘনত্বকে বাড়ায় দাও, রক্তের ঘনত্বকে বেড়ে দাও। তখন রক্তের মধ্যে অনেক বেশি সোডিয়াম পটাশিয়াম এগুলো বেড়ে যায়, রক্তের খনিজ লবণগুলো বেড়ে যায়, এই জন্য আমরা খনিজ লবণগুলো পড়ছি। এই খনিজ লবণগুলো যখন বেড়ে যায়, খনিজ লবণগুলো যখন বেড়ে যায়, তখন রক্তের আয়তনও কি হয়ে যায়, বেড়ে যায়। রক্তের আয়তন বললে তখন চাপটাও বেড়ে যায়, রক্তের আয়তন বাড়লে চাপ বাড়বে, জানি তো, ভি ইজ প্রপোর্শনাল পি, তাই না? আয়তন বাড়লে চাপ বাড়ে, কোনো জায়গায় যদি কোনো জায়গায় আয়তন বাড়ে তাহলে সেখানে চাপটা বেড়ে যায়, ঠিক আছে? আবার অনেক সময় উল্টাও হয়, আয়তনের সাথে চাপের সম্পর্ক উল্টাও হয়। তো নর্মালি আমরা যদি রক্তের আয়তন বেড়ে যায় তাহলে একটা বদ্ধ জায়গায় চাপ বেড়ে যাবে, বদ্ধ জায়গায় চাপ বাড়বে, ঠিক আছে? বি ইজ প্রপোর্শনাল পি না ইনভার্স প্রপোর্শনাল পি, তো আমরা জানাই দিও। তাহলে এই হচ্ছে নিম্নচাপ ব্যারিসেপ্টর। তুমি এই যে ফাংশনটা শেখো আগে, কিভাবে কাজ করে এই জিনিসটাকে তোমাদের বইয়ে দেখো কত 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 কিছু দিয়ে পেঁচাইছে, জাক্সটা গ্লোমিউলার কমপ্লেক্স, নিউরো হাইপোফাইসিস, তারপরে অ্যান্টিডাইউটিক হরমোন, হাইপোথ্যালামাস, এগুলো তোমার নামই শোনো নাই, তোমার তো ব্রেন অধ্যায় পড়োই নেই। তারপরে সব কিছুর একটা নিয়ম আছে, ঠিক আছে? এখন যদি তোমাদেরকে আমি এগুলো বুঝাই দিই, আমার এখন ব্রেন পড়ানো শুরু করতে হবে, তোমরা বুঝা বলবা ওয়াও ভাই জোস পড়াইছে, ভাই সেই পড়ায়, ভাই সব ক্লিয়ার করে দিছে, বা তোমার মাথায় এটা থাকবেই না, বলছো তোমার আরও ক্ষতি হবে। বাট স্কিপ করো, কিছু কিছু জিনিস স্কিপ করা শিখতে হবে, বাট ওগুলো এখন লাগবে না, এগুলো তো তোমার থেকে ভাইয়েরা ভালো জানে। যেহেতু বলছে স্কিপ করো, তাহলে আপাতত স্কিপ করো। হোয়ার লোকেটেড, হোয়ার লোকেটেড মানে কি? হোয়ার লোকেটেড মানে কোন জায়গায় আছে, এই যে বললাম এখান থেকে তোমাকে কি করতে হবে, উচ্চচাপ ব্যারিসেপ্টরগুলো কোন জায়গায় থাকে, নিম্নচাপ ব্যারিসেপ্টরগুলো কোন জায়গায় থাকে, কিন্তু বলে দিছি, এগুলো শিখতে হবে। তারপরে অ্যাবাউট দেম, এই দুটো সম্পর্কে হালকা একটু জানবা। হাউ মেনি, দুইটা, উচ্চচাপ নিম্নচাপ। হোয়াট, ব্যারিসেপ্টর কি, চাপটাকে কন্ট্রোল করে, ঠিক আছে? বুঝলাম। তাহলে এই হচ্ছে কথা। এখন কথা হচ্ছে এই চাপটাকে আমি মাপবো কি দিয়া, এই চাপটাকে আমি মাপবো কি দিয়া? এই চাপটাকে মাপার জন্যে একটা মেশিন আছে, যে মেশিনটার নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমোম্যানোমিটার, যেটাকে আমরা রক্তচাপ মাপার মেশিন বলে থাকি, তাই না? এখন যদি আমি জিজ্ঞেস করি যে বলো তো ব্লাড প্রেশার মাপার মেশিন নাম কি, তোমরা বলা শুরু করে দিবা ব্লাড প্রেশার মেশিন মাপার নাম হচ্ছে বিপি মেশিন বা ব্লাড প্রেশার মেশিন। না, এর নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। কি নাম? স্ফিগমোম্যানোমিটার। দাঁড়াও, ব্যারোরিসেপ্টরের পরে আমরা যাব হচ্ছে রক্তচাপ। রক্তচাপ কোথায় যাব? রক্তচাপ মাপার মেশিনের নাম কি? রক্তচাপ মাপার মেশিনের নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। এটা মেডিকেলে আসছে, তাহলে সবাই লেখো, যারা আছে সবাই লেখো স্ফিগমোম্যানোমিটার, সবাই লেখো। রক্তচাপ মাপার মেশিনের নাম কি? স্ফিগমোম্যানোমিটার। ওই যে প্রেশার মাপার মেশিন যেটা বলে, যে ফচত করে চাপে প্রেশার মাপে, যে ওই মেশিনটার নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। এটা মেডিকেলে আসছে, মেডিকেলে একবার আসে, ডেন্টালে একবার আসছে। মেডিকেলে আসছে যে রক্তচাপ মাপার মেশিনের নাম কি? স্ফিগমোম্যানোমিটার। আর ডেন্টালে আসে রক্তচাপ মাপার মেশিনের নাম কি? স্ফিগমোম্যানোমিটারই সবগুলো অপশনে ছিল ইংলিশে, বাট বানানগুলো উল্টাপাল্টা করে দেওয়া ছিল, ঠিক আছে? সো এটা আমাদের জানতে হবে, রক্তচাপ মাপার মেশিন। আচ্ছা, রক্তচাপ কিভাবে বুঝে? দেখো, যখন সিস্টোল হয়, চাপ দেয় হার্ট, তখন একটা চাপ পড়ে, এটাকে সিস্টোলিক প্রেশার বলে। যখনটা হার্ট প্রসারিত হয় তখন একটা চাপ দেয়, তো এটাকে বলে ডায়াস্টোল। ডায়াস্টোলের সময় তখন হার্টের উপর একটা চাপ পড়ে, এটাকে বলে ডায়াস্টোলিক প্রেশার। তাহলে রক্তচাপ দুই রকমের, সিস্টোলিক প্রেশার। সিস্টোল হলে যখন একটা চাপ পড়ে, এটা অ্যাভারেজে কত হয় তোমাদের বইয়ে দেওয়া আছে। অ্যাভারেজে এটা আমি অ্যাভারেজটাই লিখি 120 মিলিমিটার অফ মার্কারি, বা 120 মিলিমিটার পারদচাপের সমান হয়। আরেকটা আছে ডায়াস্টোলিক প্রেশার, হার্ট যখন প্রসারিত হয়, ডায়াস্টোল বলে, সেটাকে বলে ডায়াস্টোলিক
প্রেশার, এটাকে বলা হয় কি ডায়াস্টোলিক প্রেশার। এটা একটু কম, এটা হচ্ছে 80 মিলিমিটার অফ মার্কারি। এই দুইটাকে আমরা যখন একসাথে করি তখনই আমরা বলি কি প্রেশার কত, 120/80 বলে না, 120/80, এটাকে বলে 120/80 বলে না। ব্লাড প্রেশার কত, 120/80 বা অমুক তমুক তমুক তমুক, ঠিক আছে। তো এটাই হচ্ছে সেই ব্লাড প্রেশার। তাহলে সিস্টোলিক প্রেশার, ডায়াস্টোলিক প্রেশার। সিস্টোলিক প্রেশার মানে কি, সিস্টোলিক প্রেশার মানে হচ্ছে সিস্টোল, সিস্টোল, সিস্টোল মানে কি সংকোচন। হার্টটা যখন সংকুচিত হয় তখন যে প্রেশারটা এইগুলোর উপর পড়ে, এই জায়গায় যে প্রেশারটা পড়ে, মহাধমনির উপরে যে প্রেশারটা পড়ে, শিরার উপর যে প্রেশারটা পড়ে, সেটা হচ্ছে সিস্টোলিক প্রেশার। সেই প্রেশারটা হার্ট কতটুকু দেয়, 120 মিলিমিটার অফ মার্কারি, মার্কারি মানে পারদ, হাইড্রোজিয়াম, হ্যাঁ। আবার যখন হার্ট প্রসারিত হয় তখন একটা চাপ পড়ে, হার্টটা যখন প্রসারিত হয় কপাটিকা টপাটিকা খুলে যায়, বন্ধ হয়ে যায়, তখন একটা প্রেশার পড়ে, এটাকে বলে ডায়াস্টোলিক প্রেশার। তাহলে সিস্টোলিক প্রেশার, ডায়াস্টোলিক প্রেশারকে পাশাপাশি লিখলে এই যে আমরা নর্মাল ব্লাড প্রেশারটা পাইলাম, এটা হচ্ছে নর্মাল ব্লাড প্রেশার। এটা হচ্ছে কি নর্মাল ব্লাড প্রেশার। একজন বলছে ক্যারোটিড সাইনাস কি, ক্যারোটিড সাইনাস, ক্যারোটি মানে করোটি, তাহলে এই মহাধমনী থেকে যেই ধমনির মাধ্যমে ব্রেনের দিকে রক্ত যায়, এরকম একটা সাইনাস বা একটা গহ্বর আছে, ওটাকে বলে ক্যারোটিড সাইনাস। হ্যাঁ, ব্রেনের দিকে যাওয়ার সময় তুমি জাস্ট নেটে সার্চ দাও ক্যারোটিড সাইনাস লিখে, তোমাকে ক্যারোটিড সাইনাস দেখাই দিবে। মানে এই মহাধমনী থেকে একটা সাইনাস বা একটা ধমনী, মানে আরেকটা ধমনী ব্রেনের দিকে যায়, ওই জায়গাটাকে বলা হয় ক্যারোটিড সাইনাস। তাহলে এখন যদি আমি প্রশ্ন করি ব্লাড প্রেশার কত ধরনের, তোমরা কি আনসার করবা? কুইকলি বলো, ব্লাড প্রেশার কত ধরনের? তোমরা কুইকলি আনসার করো, ব্লাড প্রেশার কত ধরনের? কুইকলি, ব্লাড প্রেশার কত ধরনের? কুইকলি বলো, ব্লাড প্রেশার কত ধরনের? গুড। ব্লাড প্রেশার কত ধরনের? ব্লাড প্রেশার হচ্ছে দুই ধরনের, সিস্টোলিক প্রেশার, ডায়াস্টোলিক প্রেশার। কয় ধরনের? দুই ধরনের, সিস্টোলিক প্রেশার, ডায়াস্টোলিক প্রেশার। কয় ধরনের? দুই ধরনের, সিস্টোলিক প্রেশার, ডায়াস্টোলিক প্রেশার। এবার তোমরা বলো নর্মাল ব্লাড প্রেশার কত? নর্মাল ব্লাড প্রেশারকে কত ধরা হয়? নর্মাল ব্লাড প্রেশারকে কত ধরা হয়? কুইকলি বলো, কুইকলি বলো, নর্মাল ব্লাড প্রেশারকে কত ধরা হয়? সবাই আনসার করো, সবাই। এভারেজে নর্মাল ব্লাড প্রেশার কত ধরা হয়? এভারেজে নর্মাল ব্লাড প্রেশার কত ধরা হয়? সুমাইয়া ইসলাম রাইট অ্যান্সার করছো। নর্মাল ব্লাড প্রেশার কত? 120/80। সবাই লেখো, সবাই লেখো, নর্মাল বিপি 120/80। তাহলে কখন হাইপার টেনশন হয়, কখন হাইপোটেনশন হয়, এটা একটু দেখি। হাইপার টেনশন আর হাইপোটেনশন এই জিনিসটা কি? একটা হচ্ছে হাইপার টেনশন, হাইপার, হাইপার মানে বেশি, বলে না অনেকে হাইপার হয়ে গেছে। হাইপার টেনশন, হোয়াট ইজ হাইপার টেনশন? হাইপার টেনশন মানে হচ্ছে উচ্চ রক্তচাপ। হাইপার টেনশন মানে হচ্ছে উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপকে কি বলা হয়? হাইপার টেনশন বলা হয়। আরেকটা হচ্ছে হাইপোটেনশন, হাইপো মানে কম, হাইপো মানে কম, আরেকটা হচ্ছে কি হাইপোটেনশন। হাইপো, আজকে আমার কথা বলতে অনেক কষ্ট হইতেছে বুঝছো, এই জন্য আসলে তেমন একটা উদ্যম হয়তো বা তোমরা পাচ্ছ না, বাট পড়াগুলো বুঝতেছো কিনা এটা একটু জানাই দিও। আর এটা হচ্ছে হাইপোটেনশন। হাইপোটেনশন মানে হচ্ছে নিম্ন রক্তচাপ। অলরেডি তোমাদের অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছে, তো ভাবলাম এই জন্য আজকের ক্লাসটা অন্তত মিস না দিই। তাহলে হাইপার টেনশন মানে উচ্চ রক্তচাপ, হাইপোটেনশন মানে নিম্ন রক্তচাপ। কোয়ার দুটো কি? হাইপার আর হাইপো। হাইপার আর হাইপো। হাইপার মানে বেশি, হাইপো মানে কম। হাইপার মানে বেশি, হাইপো মানে কম। এখন এই হাইপার টেনশন আর হাইপোটেনশন কেমনে বুঝবো? রক্ত বলে না, আমরা অনেকের ব্লাড প্রেশার মাপে, ব্লাড প্রেশার মাপার পরে ডাক্তার বলেন না যে আপনার প্রেশার এত, এটা দেখে কেমনে বুঝবো? দেখো বোঝার উপায় বলে দিই। এইগুলো থেকে যদি কোনো সাইডে বেড়ে যায় তাহলে এটা হাই ব্লাড প্রেশার। কেমনে? যেমন ধরো 120-এর বদলে ধরো 140 হয়ে গেছে, 140। আর এখানে 80-র বদলে, এখানে 80-র বদলে এখানে হয়ে গেছে ধরো 100। যে কোনো একটা সাইড যদি বাজে, ধরো 160/80 আছে, তাহলেও সেটা বেশি। মানে যদি এমন হয় যে 160/80,
তার মানে উপরের বলে না উপরেরটা বেশি, আমার উপরেরটা বেশি থাকে, আমার নিচেরটা বেশি থাকে। উপরের নিচের বলতে কি, উপরে বলতে সিস্টোলিক প্রেশার আর নিচেরটা বলে ডায়াস্টোলিক প্রেশার বলে। যে কোনো একটাই যদি বেশি থাকে তাহলে এটাকে হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন বলবো। দেখবা তোমাদের আব্বু আম্মুকে বলতে যে আমার উপরেরটা বেশি, আমার নিচেরটা বেশি, শুনো না এরকম বলে? এরকম বলতে শোনো না যে আমার উপরেরটা বেশি, অনেকে বলে আমার নিচেরটা বেশি থাকে, অনেকে আবার বলে আমার উপরেরটা কম থাকে, আবার নিচেরটা কম থাকে, এরকম বলে না? তো এইটাই, যে কোনো একটা যদি বেশি থাকে তাহলে সেটাকে আমরা হাইপার টেনশনে যাব। এবং এটা মাঝে মাঝে এত মারাত্মক হয়ে যায়, এটা মাঝে মাঝে এত মারাত্মক হয়ে যায় যখন ব্রেন স্ট্রোক করে, যখন স্ট্রোক করে সেটা কি মারাত্মক অবস্থা এরকম এরকম হয়ে যায়। দেখো 220/140 বা 220/160 এরকমও আসতে দেখছি, এরকমও আসতে দেখছি আমি। এবং এই পেশেন্টটা মারা যায়। দেখো হার্ট এত বেশি জোরে প্রেশার দেয়, হার্ট এত বেশি প্রেশার দেয় যে এই ধমনীগুলোর উপরে 220 আর 160 মিলিমিটার অফ মার্কারের মধ্যে চাপ পড়ে। মানে এই চাপ পড়লে হয়টা কি, আবার এই চাপটা বোঝে কে? ব্রেন বোঝে। ব্রেন যখন কন্ট্রোল করতে পারে না তখনই তো এই যে হাই ব্লাড প্রেশারের রোগী হয়ে যায়। যে বায়ো রিসেপ্টরের কথা বললাম, বায়ো রিসেপ্টরের মাধ্যমে ব্রেন যখন কন্ট্রোল করতে পারে না, রিসেপ্টর যখন কন্ট্রোল করতে পারে না, তখনই প্রেশারের রোগী হয়ে যায়। তো যেটা বলতেছিলাম যে এইরকম স্টেট হলে কি হয়, তখন সারা দেহের মধ্যে অনেক জোরে জোরে রক্ত প্রবাহিত হয়, রক্তের চাপ অনেক বেড়ে যায়। রক্তের চাপ বেড়ে গেলে কি হয়, রক্তের চাপ বেড়ে গেলে কি হয়? এখনো অনেকে প্রশ্ন করতেছে ভাই ভেজোমোটর কি। বললাম ভাই ব্রেন রিলেটেড যেগুলো আছে এগুলো আপাতত স্কিপ করো। ভেজো মোটর, মোটর মানে কি? মোটর মানে হচ্ছে, মোটর বোঝাইতে হবে তোমাদের, মানে যেই উদ্দীপনাগুলা আমাদের মাসেলকে মানে ব্রেন থেকে আসে আমাদের শরীরে কোনো জায়গায়, ঠিক আছে, ভেজোমোটর। এবং ভেজোমোটর সেন্টার আছে যেগুলো হচ্ছে আমাদের বডির মোটর সেন্টারকে কন্ট্রোল করে, মানে বডির যে ব্রেন থেকে যে বডিতে যে কমান্ডগুলো আসে সেই কমান্ডগুলোকে কন্ট্রোল করে। এই জন্য বলছিলাম এগুলো আপাতত বাদ দাও, ব্রেন অধ্যায়টা পড়ে নাও, তারপরে তোমরা ক্লিয়ার হবা। কোনটা ডায়াস্টোলিক না সিস্টোলিক? ও আচ্ছা আচ্ছা, সরি। তো কি হয়, রক্তের চাপ বেড়ে যায়, রক্তের চাপটা বাড়ার কারণে তখন কি হয়, ব্রেনের মধ্যে যে ধমনী বা শিরাগুলো আছে সেই ধমনী বা শিরাগুলো ফেটে যায়, ছিঁড়ে যায়, তখন ব্রেনের মধ্যে রক্তক্ষরণ হয়, তখন এটাকে বলে স্ট্রোক। তাহলে স্ট্রোক কি? ব্রেনের মধ্যে রক্তক্ষরণ হলে তখন এটাকে স্ট্রোক বলে, হাই ব্লাড প্রেশারের কারণে। ঠাস করে যদি কারো প্রেশার বাড়িয়ে দেয় তখনই কিন্তু এই সমস্যাটা হয়। এখন চলো তোমাদের লাইফ রিলেটেড কিছু জিনিস শিখাই। হ্যাঁ, তোমাদের লাইফ রিলেটেড কিছু কথা বলি। তোমরা যদি কখনো দেখো এরকম হয় যে আলটিমেটলি তোমাদের আব্বু বা আম্মু বা কারোরই যেরকম হয় যে সে হচ্ছে প্রেশারের পেশেন্ট, প্রেশারের রোগী, সেটা তোমাদের দাদা দাদি হইতে পারে। কারণ সাধারণত দাদা দাদির ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়, কারণ আমি আমার নিজের দাদিকে এভাবে স্ট্রোক করে প্যারালাইজ হয়ে পরে মারা যেতে দেখছি, ঠিক আছে, অনেকদিন প্যারালাইজড হয়েছিল, 1 বছরের কাছাকাছি। যেটা হয় যারা হচ্ছে প্রেশারের রোগী, যারা হচ্ছে রেগুলার ব্লাড প্রেশারের ওষুধ খান, তাদের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবা যে তাদের যে কোনো সময় প্রেশারে কিন্তু আপ ডাউন করতে পারে। সো যারা রেগুলার প্রেশারের মেডিসিন খাচ্ছে তাদের কিন্তু প্রেশারের মেডিসিনগুলো মিস দেওয়া যাবে না, তাদের প্রেশারের মেডিসিন কী করা যাবে না, মিস দেওয়া যাবে না, রেগুলার খেয়ে যেতে হবে। যদি কখনো মিস দেন উনি তখনই কিন্তু প্রেশারে আপ ডাউন করবে। এবং ঠাস করে প্রেশার কন্ট্রোল থেকে যদি হঠাৎ করে যদি বেড়ে যায়, হঠাৎ করে যদি বেড়ে যায়, তখন এত জোরে রক্ত প্রবাহিত হবে ব্রেনে, ব্রেনের ভিতরে যে রক্তনালিকাগুলো আছে সেই রক্তনালিকাগুলো ছিঁড়ে যাবে, ছিঁড়ে গেলেই তখন রক্তক্ষরণ হয়ে সেই পেশেন্টটা স্ট্রোক করবে। স্ট্রোক করা মানে কি? স্ট্রোক করা মানে হচ্ছে রক্তক্ষরণ করা। অনেকে বলে হার্টে স্ট্রোক করছে, ভাই হার্টে স্ট্রোক করে বাট ওটা আসলে অ্যাটাক, হার্টে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাটাক করে, আমরা অ্যাটাকটাকে স্ট্রোক বানাই ফেলাই, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু আমরা মাথায় রাখবো, ঠিক আছে। আচ্ছা, এবার হাইপোটেনশনে যাই। ধরো এখানে 120-এর বদলে হয়ে গেছে 100, আর এখানে 80-র বদলে হয়ে গেছে 60। আবার ধরো এখানে 120-এর বদলে হয়ে গেছে 90, আবার ওইখানে ধরো 80 আছে। এই সবগুলা কেসকে আমরা হাইপোটেনশন বলবো বা লো ব্লাড প্রেশার বলবো। এই সবগুলা কেসকে আমরা হাইপোটেনশন বলবো বা লো ব্লাড প্রেশার বলবো, ঠিক আছে। আমার আম্মু যখন মারা যান না ঠিক, আমার আম্মু যখন হার্ট অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক হওয়ার সময় আমার নিজের চোখে দেখা, সেকেন্ড টাইম যেদিন হার্ট অ্যাটাক হয় মারা যাওয়ার আগের দিন, তোমাদের তো গল্প বলছিলাম আমি, মারা যাওয়ার আগের দিন যখন হার্ট অ্যাটাক হয় আমি নিজে দেখে গেছিলাম। ঘটনাটা এরকম ছিল যে আইসিইউতে, ওইটা হচ্ছে আইসিইউর 9ম দিন, 20, 21, 9ম দিন, আইসিইউ এর 9ম দিন, ঠিক আছে। তো তখন আম্মুর বিকাল 4টা 4:30 বাজে,
দেখো ব্লাড প্রেশার জিনিসটা কি এটা বোঝানোর জন্যে আচ্ছা, তো ভুলেই তো গেলাম। ও আচ্ছা, হ্যাঁ, আইসিইউর ওটা হচ্ছে নবম দিন ছিল, 28 তারিখ। অলরেডি একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে 20 তারিখে হার্ট অ্যাটাক হওয়ার কারণেই ওনাকে নিয়ে আমার হাসপাতালে যাওয়া লাগে, দেন আইসিইউতে শিফট করে, তোমার এগুলো শুনছো মেবি। 28 তারিখে আবার একটা হার্ট অ্যাটাক হয়। তো বিকাল 4:30টার দিকে আমি আম্মুকে আইসিইউতে, নর্মালি আইসিইউতে সবাইকে ঢুকতে দেয় না, তো আমরা তো মেডিকেল পার্সন, তো আমরা অ্যাপ্রন নিয়ে গাউন নিয়ে ঢুকতে পারি। আমি দেখে আসতাম যে যে কী অবস্থা কেমন চলতেছে। সো আমি দেখে আসছি বিকাল 4:30টার দিকে যে ব্লাড প্রেশার নর্মাল আছে 130/90, বা কখনো 120/90, 100 এরকম আপ ডাউন করতেছে। কারণ অলরেডি আইসিইউর পেশেন্ট তো, সো ব্লাড প্রেশারটা সবসময় স্টেবল থাকতেছে না। তো আম্মু নর্মালি আম্মুর ব্লাড প্রেশার কমই থাকে, লো ব্লাড প্রেশারই থাকে, সবসময় লোই থাকতো। 100/60, 100/50 এরকমও দেখছি, হ্যাঁ, নর্মালি লোই থাকতো। তো আম্মুর হচ্ছে ব্লাড প্রেশার নর্মাল আছে, হার্টবিট নর্মাল আছে। হার্টবিট ছিল হচ্ছে ওই সময় কত, 130 এরকম ছিল। হার্টবিট 130, ব্লাড প্রেশার হচ্ছে 130/100 এরকম। এরকম দেখে আমি হচ্ছে আলটিমেটলি আমি হচ্ছে নামাজ পড়তে গেলাম, আসরের নামাজ পড়তে গেলাম। তো আসরের নামাজ পড়তে যাওয়ার সময় মানে আলটিমেটলি আমি নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমি উপরে উঠছি। যখন উপরে উঠছি তখন বাজে হচ্ছে 5:15। ভাবলাম একটু আইসিইউ থেকে দেখে আসি কী অবস্থা। ওই যে বললাম আমরা তো মেডিকেল পার্সন, তো আমরা ঢুকতে পারি, ঠিক আছে, আমরা নিজেদের সেফটি মেনটেন করে, পেশেন্টের সেফটি মেনটেন করে ঢুকতে পারি, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে, তারপর হচ্ছে ওই যে স্প্রে দিয়ে, ডিসইনফেক্টর স্প্রে দিয়ে আমরা ঢুকতে পারি। কারণ স্বাভাবিক আমার নিজের থেকে এখানে পেশেন্টের যে ইনফেকশনটা বেশি গুরুত্বপূর্ণ, পেশেন্টের যদি ইনফেকশন না হয়। তো আমি গেলাম, আমি ঢুকার পরে দেখি যে আমার আম্মু মুখ দিয়ে দম নিচ্ছে। তো ভেন্টিলেশন তো অলরেডি মুখের মতো লাগানো। ভেন্টিলেশন মানে কি, ভেন্টিলেশন জিনিসটা কি, একটা হচ্ছে অক্সিজেন সাপোর্ট, একটা হচ্ছে ভেন্টিলেশন সাপোর্ট। অক্সিজেন সাপোর্ট মানে হচ্ছে সে অক্সিজেন নিতে পারতেছে না, এই জন্য তাকে অক্সিজেন দিয়ে রাখা। আর ভেন্টিলেশন সাপোর্ট কি হচ্ছে, দেখো না মুখের মধ্যে একটা পাইপ ঢুকায় দেয়, মোটা একটা পাইপ, এটা একটা মেশিনের মধ্যে লাগানো থাকে, ওইটাকে বললে ভেন্টিলেশন সাপোর্ট। ভেন্টিলেশন সাপোর্ট দিয়ে ফুসফুসটাকে ফুলানো হয়। ফুসফুস যখন নিজে ফুলতে পারে না, তখন ভেন্টিলেশন সাপোর্ট দিয়ে ফুসফুসকে ফুলানো হয়। তো ফুসফুসটাকে ভেন্টিলেশন সাপোর্ট থাকলে ততটা মানে তখন সব কিছু নর্মাল থাকে। তো ভেন্টিলেশন সাপোর্ট থাকার পরও দেখছি মুখ দিয়ে দম নিচ্ছে। সাথে সাথে আমি ইয়েতে দেখলাম, ওই ইসিজি মেশিনটা যেটা লাগানো থাকে, ইসিজি মেশিনে দেখলাম যে মানুষটার ব্লাড প্রেশার আমি 40 মিনিট আগে দেখে গেছিলাম হচ্ছে হার্ট রেট আমি 40 মিনিট আগে দেখে গেছিলাম 130 বিট পার মিনিট, 130 বিট ছিল প্রতি মিনিটে। সেই মানুষটার হার্ট রেট নেমে গেছে, তোমরা বিলিভ করবা না, আমি মনে আছে এখন, তখন আমার হার্ট রেট ছিল 35 BPM। বুঝতেছো অবস্থা? 50-এর নিচে নামলে মানুষ হার্ট ফেল করে, 50-এর নিচে নামলে মানুষ হার্ট ফেল করে মারাও যায়, সেখানে 35 বিট পার মিনিট, হঠাৎ করে, একদম হঠাৎ করে, ঠিক আছে। এবং প্রেশার পাচ্ছিল না। তো আমি সাথে সাথে ডিউটি ডাক্তার যিনি ছিলেন উনি আবার রাউন্ড দিচ্ছিলেন, ঠিক আছে, তো ভাইয়াকে ইনফর্ম করলাম যে ভাইয়া আমার তো এই অবস্থা হয়ে গেছে। আমাকে বললো ইমিডিয়েটলি তুমি প্রেশারটা চেক করো। তো প্রেশার তো মেশিনে লাগাইছি, মেশিনে লাগানোর পর প্রেশারও পাই না, মেশিনে লাগানোর পর প্রেশারও দেখতেছি পাচ্ছে না। নার্স আসছে, নার্স প্রেশার দেখার চেষ্টা করতেছে, প্রেশারও পাচ্ছে না। তো সবাই রাউন্ডে ছিল, তো এই জন্য আসলে এই সাইডটা ওইভাবে করে খেয়াল করতে পারে নাই কেউ, আসলে দোষ দিয়ে লাভ নেই, রাউন্ড দিচ্ছিল তখন। তো প্রেশার তখন আমি পাচ্ছি না। তো প্রেশার মনে হয় লাগালো, নার্স এসে প্রেশার লাগানোর পরে আমার সামনে নার্স বলতেছে পেশেন্ট কি আছে না এক্সপায়ার করে গেছে, আমার সামনে বলছে। আমি তো চুপ হয়ে দাঁড়ায় আছি, আমি মানে কি বলবো আসলে। আমার ফ্রেন্ড তখন হলে আসছে, ঠিক আছে, আমি একা ওই সময়, ঠিক আছে। ওই সময় আমার সামনে নার্স বলতেছে পেশেন্ট কি আছে, এক নার্সকে বলছে পেশেন্ট কি আছে না মারা গেছে, আমার সামনে এইভাবে বলতেছে। তো আমি তো আল্লাহ বিল্লাহ করছি, হয়ে দাঁড়ায় আছি, কি বলবো আর ওই সময়। তো মোটামুটি 1.5 মিনিট হয়ে গেছে। 1.5 মিনিট হওয়ার পরে ঠাস করে আমি বিপি পাইলাম, দেখলাম মেশিনে বিপি দেখাইলো, অটোমেটিক জেনারেটিভ মেশিনে, ঠিক আছে। ওই সময় বিপি দেখাইলো।
তখন বিপিটা আমি দেখে আমি আসলে বিশ্বাস করতে পারতেছিলাম না যে এরকম বিপি কি হইতে পারে। ওই সময় আমি বিপি দেখি কত, তোমরা ভাববা যে এটাও কেমনে পসিবল। ওই সময় বিপি ছিল হচ্ছে 35/20, 35/20, মানে কোনো প্রেশার নাই, মানে একদমই লো, একদমই লো। হ্যাঁ, 35/20। তাহলে পেশেন্টটার হার্ট রেট 35-এ চলে আসছে, তার মানে পেশেন্ট হার্ট ফেল করছে, অলরেডি হার্ট ফেল করছে। কিন্তু এই সাডেনলি বিপি মানে ব্লাড প্রেশার, বলদ বলে বিপি কি, এতক্ষণ কি পড়ালাম, 7 খণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ। আচ্ছা, তো পেশেন্টটা হার্ট রেট 35 মানে কি, শোনো রিয়েল লাইফ থেকে জানার চেষ্টা করো, রিয়েল লাইফ থেকে জানলে পড়াটাকে বুঝতে পারবা। এই যে আগের দিন হার্ট ফেল পড়াইছি, রিয়েল লাইফ কিছু বলছি, আজকে রিয়েল লাইফ কথা বলতেছি, একটু শোনো, কাজে দিবে। হার্ট রেট 35 মানে পেশেন্টের হার্ট ফেল করছে। হার্ট রেট নর্মালি 40-এর নিচে, 50-এর নিচে, মানে স্বাভাবিক অবস্থা যদি 50-এর নিচে নেমে যায়, ঘুমাইলে তো এমনিই কমে যায়, ওইটা না, স্বাভাবিক অবস্থা যদি 50-এর নিচে নেমে যায় তাহলে বুঝতে হবে যে সে পেশেন্টের হার্ট ফেল করছে। তাহলে পেশেন্ট হচ্ছে হার্ট ফেলের পেশেন্ট, ব্লাড প্রেশারও কম, তাহলে হঠাৎ করে সাডেন হার্ট ফেলটা কেন করলো, সাডেন হার্ট ফেলটা কেন করলো, এটা হচ্ছে কোশ্চেন। তো ডাক্তার বলতেছে কি হলো, 10 মিনিট আগে আমি দেখে গেলাম রাউন্ডে সব কিছু ঠিক আছে, হঠাৎ করে কি হয়ে গেল। তো ইমিডিয়েটলি আমার এখনো মনে আছে, একটু রিলেট করো, একটু রিলেট করো রিয়েল লাইফ থেকে যে এক্সপিরিয়েন্স। শোনো, পড়ালেখা করে অনেক কিছু শিখতে পারবা, অনেক কিছু শিখতে পারবা পড়ালেখা করে, বাট তুমি 3 বছর পড়ালেখা করে যা না শিখবা, 3 ঘন্টার এক্সপিরিয়েন্স তার থেকে বেশি শেখাবে তোমাকে। তো সেই এক্সপিরিয়েন্সের গল্পগুলো তোমাদেরকে বলতেছি, ঠিক আছে? সেই এক্সপিরিয়েন্সের গল্পগুলো তোমাদেরকে বলতেছি। আমি দেখলাম ইমিডিয়েটলি আইসিইউতে তো ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হয়। ইমিডিয়েটলি আম্মুর একটা স্যালাইন ঝুলানো ছিল, 1 লিটারের একটা স্যালাইন, 1 লিটারের একটা স্যালাইন ঝুলানো ছিল। ইমিডিয়েটলি ডাক্তার ভাইয়া, উনি সিনিয়র ভাইয়া ডাকি আর কি, উনি ইমিডিয়েটলি নার্সকে বললেন যে 4-5টা ইঞ্জেকশনের নাম বলেন। তখন আমার কান ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আমার যে অডিটরি নার্ভ আছে, অডিটরি নার্ভ তখন ব্ল্যাঙ্ক, মানে আমি কানে কিছু শুনতেছি না, আমি চোখ দিয়ে খেলে দেখতেছি, আমি দাঁড়ায় আছি চোখ দিয়ে দেখতেছি। এই যে অন্য পেশেন্টের অ্যাটেন্ডেন্স হতো সাধারণত ঢুকতে দিত না, বের করে দিত, কারণ আমি তো মেডিকেল পার্সন, আমাকে তো আমি হয়ে দাঁড়ায় দাঁড়ায় খালি সব দেখতেছি, ঠিক আছে? আরেকজন সিনিয়র ডাক্তার ছিল, উনি হচ্ছে সিনিয়র বলতে সিনিয়র না, জুনিয়র ডাক্তার ছিল। তো উনি আবার আমার মানে রিসেন্টলি বিসিএস দিয়ে ঢুকছে, তো ওনাকে ভাই বলে ডাকতাম, সে হচ্ছে আমার কাঁধে ধরে রাখছে, আমি চুপ করে দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছি। তো আমি দেখলাম ইমিডিয়েটলি শাহিন ভাই, মানে যে ইনচার্জ ছিল, সেই ইনচার্জ ইমিডিয়েটলি ওই যে স্যালাইন ব্যাগটা ছিল, স্যালাইন ব্যাগে যেখানে মিনিটে 20 ফোঁটা যায় বা 10 ফোঁটা যায়, সেই স্যালাইন ব্যাগকে ফুললি অন করে 2 হাত দিয়ে একটা চাপ দিছে, 2 হাত দিয়ে একটা চাপ দিয়ে অর্ধেক স্যালাইন, মানে কি 500 ml স্যালাইন, মানে কি হাফ লিটার স্যালাইন 2 মিনিটের মাথায় আম্মু শরীরে ঢুকাই দিছে, হাত দিয়ে চাপ দিয়ে। মানে টিভিতে যেটা দেখি না, যে হঠাৎ করে রোগী মারা যাওয়ার মতো অবস্থা হলে ডাক্তাররা ইমিডিয়েট অ্যাকশন নেয়, সেটা আমি নিজের চোখে দেখছি, বুঝছো? তো ইমিডিয়েটলি চাপ দিয়ে মানে হাফ লিটার স্যালাইন ব্যাগ চাপ দিয়ে শাহিন ভাই হচ্ছে ইনচার্জ, উনি অনেক সিনিয়র ডাক্তার। তো উনি আম্মুর শরীরে 2 মিনিটের মধ্যে ইনজেকশনটা, মানে সরি স্যালাইনটা দিয়ে দেয়। সাথে সাথে 4-5টা ইনজেকশনও দেওয়া হয়। কি ইনজেকশন দেওয়া হয়? ভেজোপ্রেসিন ইনজেকশন দেওয়া হয়। ভেজোপ্রেসিন ইনজেকশন ব্লাড প্রেশারকে হাই করে, ঠিক আছে? কারণ প্রেশার যদি অফ হয়ে যায়, প্রেশার যদি কমে যায়, মানুষ তো কিছুক্ষণ পরেই মারা যাবে, প্রেশার কমে গেলে কিছুক্ষণ পরেই মারা যাবে। দেখো ওই সময় আমার মায়ের হাতে সময় ছিল, মানে বাকি সব তো আল্লাহর ইচ্ছা, মাত্র 30 মিনিট না 15 মিনিট সময় ছিল, 15 মিনিট সময় ওনার হাতে ছিল। তো ইমিডিয়েটলি হাফ লিটার স্যালাইন, 4-5টা ইনজেকশন, ভেজোপ্রেসিন, নন-এপিনেফ্রিন, এগুলো ইনজেকশন, এগুলো ব্লাড প্রেশারকে হাই করে, ঠিক আছে? এগুলো ব্রেন চ্যাপ্টার গেলে পাবা, ব্রেন চ্যাপ্টারে গেলে এই ভেজোপ্রেসিন কি, নন-এপিনেফ্রিন কি, এগুলো সব পাবা, ঠিক আছে? নন-অ্যাড্রেনালিন কি, সব পাবা। এবং আমি খেয়াল করে দেখলাম মাত্র 5 থেকে 7 মিনিটের মাথায় 4-5টা ইনজেকশন এবং হাফ লিটার স্যালাইন, 4 থেকে 5 মিনিটের মাথায় আম্মুর ব্লাড প্রেশার 140/98-এ চলে আসছে, জাস্ট 7 মিনিটের মাথায়, 5 থেকে 7 মিনিটের মাথায়। কেন? এখন কোশ্চেন হচ্ছে কেন, এতক্ষণ প্যাচাল কেন পারলাম, এতক্ষণ এই গল্পগুলো কেন বললাম? মনে আছে নিম্নচাপ রিসেপ্টরকে আয়তন রিসেপ্টর বলা হয়? একটু বলো।
এইভাবে স্যালাইন প্রবেশ করালে ক্ষতি হবে না। এবার তুমি বলো, এবার এই যে এই কোশ্চেনটার আনসার যে একজন করলা, এইভাবে স্যালাইন প্রবেশ করালে ক্ষতি হবে না, এই কোশ্চেনটার আনসারটা আমি কেমনে দিব? নিম্নচাপ রিসেপ্টরের কথা মনে আছে? নিম্নচাপ রিসেপ্টর, নিম্নচাপটা কেমনে কন্ট্রোল হয়? রক্তের আয়তন বাড়ায় দিয়ে কন্ট্রোল হয়। মনে আছে কিনা একটু ইয়েস অর নো জানাও। রক্তের আয়তন বাড়ায় দিলে রক্তের চাপ বেড়ে যায়। আম্মুর রক্তচাপ তখন কম, রক্তের আয়তন বাড়াইতে হবে, এই জন্য স্যালাইন। স্যালাইনের ভিতর কি আছে? লবণ আছে। এই লবণ দিলে রক্তের চাপ কি হবে? বাড়বে। এবং ইমিডিয়েটলি ওই ভেজোপ্রেসিন ইনজেকশন এবং স্যালাইনের মাধ্যমে রক্তচাপটা বাড়ায় দেওয়া হয়েছে। এবং ততক্ষণের মধ্যেই হার্ট রেটটাও আমি দেখলাম 90-তে চলে গেছে সেকেন্ড টাইম পরবর্তীতে। ইমিডিয়েট অ্যাকশন। একজন খুব ভালো বলছো যে এত বেশি রক্ত স্যালাইন প্রবেশ করালে ক্ষতি হবে না। তোমার কমেন্টটা আমার আসলে ভালো লাগছে যে মারা যাওয়ার থেকে বড় ক্ষতি আর কি হতে পারে। আইসিইউতে রোগীর জীবন বাঁচানোটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। দেখছো নিম্নচাপ রিসেপ্টর কেমনে কাজ করে? যে জিনিসটা আমি আর্টিফিশিয়ালি করলাম চাপ দিয়ে, নিম্নচাপ রিসেপ্টর সেটাই করে। রক্তের মধ্যে চাপটাকে বাড়ানোর জন্য রক্তে লবণ ঢুকায় দেয়। শরীরে যে লবণ আছে রক্তের মধ্যে প্রবেশ করায়, শরীরের ভিতর যে তরল পদার্থ আছে পানি আছে সেখান থেকে লবণটা নিয়ে রক্তে দিয়ে দেয়, যে রক্তের চাপটা আবার বেড়ে যায়। দেখছো কেন বললাম এতক্ষণ এই গল্পগুলা, কেন আমার আম্মুর কাহিনীগুলা বললাম, যাতে তোমরা রিলেট করতে পারো জিনিসগুলাকে। ঠিক আছে, আমার মনে হয় তোমরা আর ভুল বানায় জিনিসগুলা। আচ্ছা, তো এইভাবে কন্ট্রোল হয়। এবং এখন ডাক্তার বলতেছে যে কি হইলো হঠাৎ করে কি হইলো যে হার্ট এরকম শকে চলে গেল পেশেন্ট। তখন শাহিন ভাই বলছে হয়তোবা পেশেন্ট হঠাৎ করে ভাবলো যে হয়তোবা পেশেন্টের অ্যাকিউট এমআই হয়েছে। এমআই মানে মায়োকার্ডিয়াল ইনফেকশন, হার্ট অ্যাটাককে এমআই বলে আর কি। অ্যাকিউট এমআই মানে ঠাস করে আবার একটা হার্ট অ্যাটাক হয়েছে। অলরেডি তো একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে 20 তারিখে, 28 তারিখে আবার মনে হয় একটা হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাক হয়ে হার্টে ব্লক হয়ে গেছে, ব্লক হয়ে কার্ডিয়াক আউটপুট মানে রক্ত বের হওয়া কমে গেছে। হঠাৎ করে মনে হয় ব্লক হয়েছে হার্টে। হঠাৎ করে কেমনে ব্লক হয়? হার্টের ভিতরে রক্তক্ষরণ হয়ে ব্লকটা হতে পারে, হার্টের ভিতর স্ট্রোক হয়ে এটা হতে পারে। হার্টের ভিতরে ব্লক হয়ে গেছে, তো সাথে সাথে ইসিজি করালো। ইসিজি করানোর পরে বললো হ্যাঁ হার্টে ব্লক আছে, হঠাৎ করে হার্টে ব্লক হয়েছে। ঠিক আছে, সো বললো এখন এমআই ম্যানেজমেন্ট শুরু করতে হবে। এমআই ম্যানেজমেন্ট মানে কি? এমআই ম্যানেজমেন্ট মানে হচ্ছে হার্ট অ্যাটাকের ম্যানেজমেন্ট। কারণ হার্ট অ্যাটাকের ম্যানেজমেন্ট করতে হবে। যে জায়গায় ব্লক হয়েছে ইনজেকশন দিয়ে সেই ব্লকটা খোলা লাগবে, সেই ব্লকটা কি করতে হবে? খুলতে হবে। এখন আমাকে বলতেছে ওই সময় বাজে হচ্ছে রাত, মানে অলরেডি টেস্ট করে শিওর হয়েছে যে হার্ট অ্যাটাক, এটা টেস্ট করা লাগছে। আমাকে বলতেছে যে এখন এমআই ম্যানেজমেন্ট বা হার্ট অ্যাটাকের ম্যানেজমেন্ট করতে হবে। দুটো রিস্ক আছে। যদি পেশেন্টের এমআই ম্যানেজমেন্ট করা না হয়, আপাতত তো ব্লাড প্রেশারকে ইনজেকশন দিয়ে কন্ট্রোল করে রাখা হয়েছে, বাট এভাবে বেশিক্ষণ রাখা যাবে না। পেশেন্টের হার্ট আজকে রাতেই বন্ধ হয়ে যাবে এবং মারা যাবে। আমাকে বলতেছে তুমি যদি হার্ট অ্যাটাকের ম্যানেজমেন্ট না করো। ঠিক আছে, আবার তুমি যদি হার্ট অ্যাটাকের ম্যানেজমেন্ট করো, যে রক্তগুলা জমছে হার্টে, যেটাকে মানে ব্লকটা হয়েছে, সেটাকে খোলার জন্য এমন কিছু ইনজেকশন দেওয়া লাগবে যেটা রক্তকে ভেঙে দেয়, অনুচক্রিকাকে ভেঙে দেয়, রক্তকে ভেঙে দেয়। রক্তকে ভেঙে দিলে এই জায়গায় ব্লকগুলো খুলে যাবে, রক্তগুলা যেগুলো জমছিল সেগুলো খুলে যাবে। সেটা দিলেও আবার বিপদ আছে। এটা দিলে শরীরের ভিতরে ব্লিডিং হইতে পারে, শরীরের ভিতরে ব্লিডিং হয়ে পেশেন্ট নাক থেকে, মুখ থেকে, কান থেকে রক্ত বের হয়ে মারা যেতে পারে। দুটো রিস্কই আছে। সো এখন যে কোনো একটা ডিসিশন নিতে হবে। তো সেক্ষেত্রে বুদ্ধিমানের ডিসিশন হচ্ছে হার্ট অ্যাটাকের ম্যানেজমেন্টের ডিসিশন। সো আমি ওটাই দিলাম, কারণ আমি যদি হার্ট অ্যাটাকের ম্যানেজমেন্ট না করি তাহলে তো পেশেন্ট এমনিই আজকে রাতে মারা যাবে। তো হার্ট অ্যাটাকের ম্যানেজমেন্ট শুরু করা হলো, ওই রাতেই শুরু করা হলো। পরের দিন সকাল পর্যন্ত আস্তে আস্তে নর্মাল হয়েছিল, বাট তারপরের দিনই মারা যায়। সো আর বেশিক্ষণ বাঁচায় রাখা সম্ভব হয় নাই। এরপরে হার্ট অ্যাটাক হওয়ার 24 ঘন্টার পরেই মারা যায়। বিকাল 4:30 থেকে হার্ট অ্যাটাক হয়েছিল, পরের দিন বিকাল 4:30টার সময় মারা যায়। তো এই ঘটনাগুলো এই কারণেই বললাম যে হার্ট অ্যাটাক আর হার্ট ফেলের মধ্যে আমরা গুলাই ফেলি। এই গুলটা যাতে আমাদের ঠিক হয়, এই জিনিসটা যাতে আমাদের ঠিক হয়, যাতে এটা আমাদের ঠিক থাকে, এই জন্য আমার এত কিছু বলা। হার্ট ফেল মানে হচ্ছে হার্ট ঠিক মতে ঠিক নিজেই দুর্বল হয়ে যায়, হার্ট বিট কমে যায়, আর হার্ট অ্যাটাক কি? হার্ট অ্যাটাক হচ্ছে হার্টের মধ্যে ব্লক হওয়া, হার্টের মধ্যে কি হওয়া? ব্লক হওয়া। সেই ব্লকটা কোলেস্টেরল জমে হইতে পারে, অনেক দিন ধরে হইতে পারে, আবার সেই ব্লকটা ঠাস করে হয়ে যেতে পারে। ঠাস করে হলে এটাকে বলা হয় অ্যাকিউট, আর অনেক দিন ধরে হলে এটাকে বলা হয় ক্রনিক। এটা তোমরা যখন ফুসফুস অধ্যায় পড়বা তখন জানবা। যখন দেখবা কোনো জায়গায় লেখা ক্রনিক, মানে বুঝবা এই জিনিসটা অনেক দিন ধরে হয়েছে, আস্তে 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 হয়েছে। আর কোনো জায়গায় যদি লেখা থাকে অ্যাকিউট, তাহলে বুঝবা এটা হঠাৎ করে হয়ে গেছে। যাদের
কোলেস্টেরল বেশি, তাদের একটু 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 করে ফ্যাট জমতে জমতে হার্ট ব্লক হয়ে যায়। আর যাদের হঠাৎ করে হার্টে ব্লক হয়, রক্ত জমে ব্লক হয়, এটাকে বলে অ্যাকিউট। হঠাৎ করে এটা বেশি ডেঞ্জারাস, তখন আর পেশেন্ট সময় দেয় না ট্রিটমেন্ট করানোর মতো, বুঝছো? স্ট্রোকটা কি? এই যে স্ট্রোকটাই হচ্ছে রক্তক্ষরণ। স্ট্রোক হচ্ছে রক্তক্ষরণ, বা কোনো জায়গায় রক্ত জমে সেই জায়গায় ব্লক হয়ে যাওয়া, এটাকে আমি স্ট্রোক বলতে পারি। আইসিইউ রোগীগুলোকে সুস্থ থেকে বাঁচিয়ে, হ্যাঁ আইসিইউ মানেই তো তাকে বাঁচায় রাখাটা এখন চ্যালেঞ্জ, যেভাবে হোক বাঁচায় রাখতে হবে। ওষুধ দিয়ে, আমার নিজের মনে আছে যে প্রত্যেকটা টাইম টু টাইম আল্লাহর ইচ্ছার বাকিটা হচ্ছে ওষুধ, ওষুধ দিয়ে। এই একটা খনিজ লবণের তারতম্য, যে আমরা খনিজ লবণকে যে আমরা পাত্তা দিই না, আমরা খনিজ লবণকে যে পাত্তা দিই না, রক্ত অধ্যায়ে তোমরা প্রথমে খনিজ লবণ পড়ছি, একটু আপ ডাউন হলে মানুষ মারা যেতে পারে। প্রতিদিন টেস্ট হইতো, টেস্ট হয়ে এটা দেখা হইতো যে বডির সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড এগুলো ব্যালেন্সে আছে কিনা। যেটা ইমব্যালেন্স হয়ে যেত সেটাই মেডিসিন দিয়ে ঠিক করা হইতো টাইম টু টাইম। এটাই হচ্ছে আইসিইউ। তো ব্লকটা কেমনে হয়? একজন বলছো আজকে ক্লাসে মজা পাইলাম না। ভাই কি মজা দিব বলো? সব ক্লাসে যে মজা হবে এমন তো না, তাই না? আর আজকে এমনি শরীরটা ভালো না। দেখো, হার্ট তো নিজেও একটা পেশি, তাই না? হার্টেরও তো রক্ত দরকার, হার্টেরও তো রক্ত দরকার, কারণ হার্ট সারা সবাইরে রক্ত দিয়ে যাবে, তা সে তো নিজেও একটা মাংসপিণ্ড, তারও তো রক্ত দরকার। তো হার্টের দেহে রক্ত সাপ্লাই করার জন্য এই যে মহাধমনী, দেখো এই যে মহাধমনী, এই মহাধমনী থেকে একটা বিশেষ প্রকৃতির ধমনী আসে, যার নাম হচ্ছে করোনারি ধমনী। এসে এই দুই দিকে ছড়ায় যায়। একটা হচ্ছে ডান করোনারি ধমনী, একটা হচ্ছে বাম করোনারি ধমনী। এরকম চারিদিকে ছড়ায় যায় হার্টের। একটা ডান দিকে ছড়ায় যায়, একটা বাম দিকে ছড়ায় যায়। এটার নাম কি? করোনারি ধমনী। কি নাম? করোনারি ধমনী। এটার নাম হচ্ছে করোনারি ধমনী। কি ধমনী? করোনারি ধমনী। এখন তোমরা সবাই বলো করোনারি ধমনীর উৎপত্তি কোন জায়গা থেকে হয়েছে? কুইকলি কুইকলি, আমি আর বেশিক্ষণ ক্লাস নিব না, শেষ করে দিব, অনেকক্ষণ হয়ে গেছে, এই ক্লাস 1 ঘন্টা 12 মিনিট হয়ে গেছে। এখন তোমরা কুইকলি বলো, এই যে করোনারি ধমনী, করোনারি ধমনী কোথা থেকে উৎপত্তি হয়েছে? কুইকলি কুইকলি। আচ্ছা, ব্লক হলে রিং পরানো হয়নি কেন? রিং পরানোর সিচুয়েশনে ছিল না, এটাও আমি বলবো, নেক্সট দিন বলবো, ঠিক আছে? রিং পরাইতে গেলে সার্জারি করতে হবে, সার্জারি করতে গেলে পেশেন্ট মারা যাবে। শোনো, আমার কাছ থেকে তোমাদেরকে শেখানো, নতুন কিছু শেখানো, সেটা গল্প দিয়ে হোক, সেটা রিয়েল লাইফ স্টোরি দিয়ে হোক, তোমাদেরকে শেখানোটাই হচ্ছে আমার আসল উদ্দেশ্য। শিখে যাতে তোমরা সারা জীবন মনে রাখতে পারো, এটি হচ্ছে আমার আসল উদ্দেশ্য। সাইনাস মানে কি? সাইনাস মানে গহ্বর। আচ্ছা, প্রশ্ন করছিলাম করোনারি ধমনীটা কোন জায়গা থেকে উৎপন্ন হয়? করোনারি ধমনীটা এই মহাধমনী থেকেই তৈরি হয়। মহাধমনী থেকে যখন সারা দেহে রক্ত যায়, তখন হার্টকেও সাপ্লাই দেওয়া লাগবে। হার্ট তো নিজেও একটা মানুষ, হার্টও তো একটা মানুষ, তাই না? হার্টেরও তো খিদা লাগে, হার্টও তো নিজেও তো একটা মাংস, তারও তো খিদা লাগে, তারও তো রক্ত দরকার, তারও তো অক্সিজেন দরকার। নাকি সে সারা জীবন দিন দুরিয়া দেখা যাবে? তা তো না। তো হার্টের শরীরে রক্তের অভাবটা পূরণ করার জন্য মহাধমনী থেকে লাইন এসে হার্টকে সাপ্লাই করে, মহাধমনী থেকে লাইন এসে কি করে? হার্টকে সাপ্লাই করে। তো এটা হচ্ছে হার্টের কাজ, এই এই করোনারি ধমনীর কাজ। আচ্ছা, এখন বলো করোনারি ধমনী কয়টা বলো তো? কুইকলি কুইকলি বলো। তোমরা এখনো পর্যন্ত প্রায় 200-র কাছাকাছি আসো, শেষ পর্যন্ত থাকো ভাই, শেষ পর্যন্ত থাকো। করোনারি ধমনী কয়টা হয়? কয়টা করোনারি ধমনী আছে? কুইকলি, আমি চাই তোমাদের ক্লাসের পড়া ক্লাসেই শেষ হোক। ভাই আপনার বাসা কোথায়? মিরপুর। করোনারি ধমনী দুইটা, ডান করোনারি ধমনী, বাম করোনারি ধমনী, ডান করোনারি ধমনী, বাম করোনারি ধমনী, ডান করোনারি ধমনী, বাম করোনারি ধমনী, দুইটা করোনারি ধমনী। ডান করোনারি ধমনী হার্টের ডান দিকে সাপ্লাই দেয়, বাম করোনারি ধমনী হার্টের বাম দিককে সাপ্লাই দেয়। এইগুলা আবার কার্বন ডাইঅক্সাইড হয়ে করোনারি সাইনাসের মাধ্যমে আবার এখানে চলে আসে। এই যে হচ্ছে করোনারি সাইনাস, মানে ধর এইগুলো তো হার্টকে সাপ্লাই দিয়ে নিজে কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে, তাই না? এখন তো এগুলোর ভিতরে অক্সিজেনযুক্ত রক্ত, এটা কোষে যেয়ে তো আবার কার্বন ডাইঅক্সাইড হবে, সেটা আবার করোনারি সাইনাসের মাধ্যমে এখানে ফিরে আসবে। ওইটা হচ্ছে করোনারি সাইনাস, একজন প্রশ্ন করছিল, তাই সেদিকে যাব না। তো ডান করোনারি ধমনী, বাম করোনারি ধমনী, এটাকে বলা হয় করোনারি সংবহন। এটাকে বলা হয় কি? করোনারি সংবহন। আচ্ছা, হার্ট থেকে যখন সারা দেহে যায়, এটাকে বলা হয় সিস্টেমিক সংবহন। হার্ট থেকে যখন ফুসফুসে যায়,
তখন সেটাকে বলা হয় পালমোনারি সংবহন। হার্ট থেকে যখন হার্টে যায় তখন সেটাকে বলে করোনারি সংবহন। আর অন্য একটা অঙ্গ থেকে যখন হার্টে আসে, যেমন সারা দেহ থেকে প্রথমে লিভারে যায়, লিভার থেকে পরে হার্টে আসে, এটাকে বলা হয় পোর্টাল সংবহন। 4 রকমের সংবহন আছে। সংবহন কয় রকমের? 4 রকমের। ভালো করে শোনো, 4 রকমের সংবহন আছে। সিস্টেমিক সংবহন, যখন হার্ট থেকে সারা দেহে ছড়ায় যায়, এটাকে বলে সিস্টেমিক সংবহন। সারা দেহ থেকে আবার হার্টে ফিরে আসে, সিস্টেমিক সংবহন। কিন্তু মাঝখানে যদি অন্য একটা অঙ্গ যেমন লিভার হয়ে আসে, তো সেটাকে বলে পোর্টাল সংবহন। যদি হার্ট থেকে ফুসফুসে যায়, ফুসফুস থেকে আবার হার্টে আসে, এটাকে বলা হয় পালমোনারি সংবহন। যেখানে পালমোনারি পাবা বুঝবা ফুসফুস। আর যদি হার্ট থেকে হার্টে যায় তাহলে এটাকে বলা হয় করোনারি সংবহন। এই 4 ধরনের সংবহন আছে, তোমাদের বইয়ের 170 পৃষ্ঠা দেওয়া আছে। সিস্টেমিক সংবহন হার্ট থেকে বডিতে, পালমোনারি সংবহন হার্ট থেকে ফুসফুসে, করোনারি সংবহন হার্ট থেকে হার্টে, তারপরে হচ্ছে পোর্টাল সংবহন অন্য একটা অঙ্গ থেকে হার্টে। ঠিক আছে, আমাদের শুধুমাত্র হেপাটিক পোর্টাল আছে, মানে লিভার থেকে হার্টে যায়। আচ্ছা, তাহলে এই যে করোনারি ধমনির ভিতরে যদি কোনো কারণে ব্লক হয়, যেমন ধরো কারো এই জায়গায় ব্লক হয়ে গেল, এই জায়গায় ব্লক হলে কি হবে? ব্লক কেমন হইতে পারে? এই ব্লক কয় কারণে হতে পারে বলো? কয়টা কারণে ব্লক হইতে পারে? এই যে হার্টের যে ব্লক বলে না, হার্ট ব্লক, এই ব্লক কয় কারণে হইতে পারে? কুইকলি বলো, হার্ট কয় কারণে ব্লক হইতে পারে? কয়ভাবে হার্ট ব্লক হইতে পারে? 2 ভাবে হইতে পারে। কয়ভাবে হইতে পারে? 2 ভাবে হইতে পারে। হঠাৎ করে হইতে পারে, আবার আস্তে আস্তে হইতে পারে। তো আস্তে আস্তে যেটা হয় এটা তোমাদের বইয়ে দেওয়া আছে। ওই যে যারা অনেক বেশি ফ্যাট জাতীয় খাবার খায়, যার ওজন অনেক বেশি, তার হঠাৎ করে এখানে ব্লক হয়ে যায়, হঠাৎ করে এই জায়গাটা কি হয়ে যায়? ব্লক হয়ে যায়। হঠাৎ করে এই জায়গাটা ব্লক হয়ে গেলে তখন আস্তে আস্তে ব্লক হয়, মানে ফ্যাট জমতে জমতে আস্তে আস্তে ব্লক হয়। ব্লক হয়ে গেলে দেখো কি হইলো, এই জায়গা থেকে পরবর্তীতে রক্ত সরবরাহটা হার্টের এতটুকু অংশে বন্ধ হয়ে গেল। হাতের এতটুকু অংশে রক্ত সরবরাহ কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। তাহলে হার্টের পেশি মারা গেল, হার্টের পেশি মারা গেল। এখন ধরো যদি এইখানে ব্লক হয়, তাহলে সেম কাহিনী, এতটুকু জায়গায় রক্ত সরবরাহ কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এই ব্লকটা ফ্যাট জমেও হইতে পারে, এই ব্লকটা হঠাৎ করে ব্লাড জমেও হইতে পারে। হঠাৎ করে ব্লাড জমে যেটা হয়, যেটা আমার আম্মুর হয়েছিল, হঠাৎ করে ব্লাড জমে ব্লক হয়ে গেছে। আর এইটা হচ্ছে আস্তে আস্তে। বাট হার্ট ফেলের পেশেন্ট যে কোনো সময় হার্ট অ্যাটাকও হইতে পারে। যার অনেকদিন ধরে হার্ট ফেলের সমস্যা, সে যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারে। আচ্ছা, তো এইটাকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন। মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ইনফার্কশন মানে হচ্ছে অক্সিজেনের অভাবে মারা যায়, যে জায়গাগুলো অক্সিজেন পাবে না রক্ত না গেলে। আর মায়োকার্ডিয়াল মানে হার্ট, এই জন্য মেডিকেলের ভাষায় হার্ট অ্যাটাককে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলে। ঠিক আছে, এইভাবেই হার্ট অ্যাটাকটা হয়। তো এই হার্ট অ্যাটাক নিয়ে আমরা নেক্সট ক্লাসে পড়বো। তাহলে তোমরা এখন হার্ট ফেল আর হার্ট অ্যাটাকের পার্থক্য বুঝছো? আগের ক্লাস যারা করছো আর আজকের ক্লাস যারা করছো, তারা কি হার্ট অ্যাটাক আর হার্ট ফেলের পার্থক্য বুঝছো? হার্ট ফেল ছিল হার্ট নিজে দুর্বল হয়ে যায়, সাইনোয়েড, টেলনোড, অ্যাট্রিভেন্ট্রিকুলার নোডগুলো ঠিকমতো কাজ করে না। আর হার্ট অ্যাটাক মানে কি? হার্টের ভিতরে ব্লক হয়ে যায়। বুঝছো কি? ইয়েস অন্য একটু জানাই দাও, ইয়েস অন্য লিখে জানাই দাও। আজকের ক্লাস মোটামুটি শেষ। তোমরা সেই 11:30 ক্লাসে ঢুকছিলা, অনেকক্ষণ হয়ে গেছে। হার্ট স্ট্রোক না বলে হার্ট অ্যাটাক বলে কেন? স্ট্রোক মানে তো আসলে বেসিক্যালি রক্তনালী ছিঁড়ে টিড়ে যাওয়া, কিন্তু রক্তনালী ছিঁড়ার মতো কিছু করতেছে না, এই জন্য স্ট্রোক বলে না, অ্যাটাক বলে। এখন কোশ্চেন করো, তোমাদের কারো কিছু জানা থাকলে কোশ্চেন করো। কারো যদি কিছু জানা থেকে কোশ্চেন করো। আমি তোমাদের একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে, আমরা আজকে কী কী বললাম সেটা আগে বলি। আমরা আজকে বললাম বায়োরিসেপ্টর, রক্তচাপ। আমরা জানি বায়োরিসেপ্টর 2 রকমের, উচ্চচাপ বায়োরিসেপ্টর, নিম্নচাপ বায়োরিসেপ্টর। বায়োরিসেপ্টর কি করে? ব্লাড প্রেশার বাড়তেছে না কমতেছে সেটা দেখে এবং কন্ট্রোল করে। উচ্চচাপ বায়োরিসেপ্টর ব্লাড প্রেশার হাই হয়ে গেলে সেটাকে কমায় দেয়। আর নিম্নচাপ বায়োরিসেপ্টর ব্লাড প্রেশার লো হয়ে গেলে রক্তের আয়তন বাড়ানোর মাধ্যমে, যে আম্মুকে স্যালাইন দেওয়ার ঘটনাতে যেটা বললাম, এভাবে করে রক্তচাপটাকে বাড়ায় দেয়। এরপর আমরা বললাম কি? রক্তচাপ মাপার মেশিনের নাম কি? স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমোম্যানোমিটার কি করে? রক্তচাপকে মাপে। রক্তচাপ 2 ধরনের, সিস্টোলিক আর ডায়াস্টোলিক। সিস্টোলিক নর্মাল কত? 120 মিলিমিটার অফ মার্কারি। ডায়াস্টোলিক নর্মাল কত? 80 মিলিমিটার অফ মার্কারি। এই দুটোকে একসাথে বলে আমরা লিখি সিস্টোলিক বাই ডায়াস্টোলিক 120/80। যদি কোনো কারণে এর থেকে বেড়ে যায়, যেমন ধরো 140/100 হয়ে যায়, তাহলে এটাকে বলা হয় হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ। যদি কোনো কারণে কমে যায়, যেমন ধরো 35/20, তখন সেটাকে বলা হয় হাইপোটেনশন বা নিম্ন রক্তচাপ। দুটোই খারাপ, নর্মাল থাকাই ভালো।
ঠিক আছে। এরপরে আমরা কি পড়লাম, এরপরে আমরা পড়লাম রক্ত, হার্ট তো নিজেও পেশি, হার্টকে রক্ত সরবরাহ করার জন্য করোনারি ধমনী আছে। করোনারি ধমনী মহাধমনী থেকেই তৈরি হয়, মহাধমনী থেকে তৈরি হয়ে দুই দিকে চলে যায়, ডান করোনারি ধমনী বাম করোনারি ধমনী, দুই দিকে চলে যায়। এই করোনারি ধমনীতে যখন ব্লক হয় তখন সেটাকে বলা হয় হার্ট অ্যাটাক, তখন সেটাকে বলা হয় হার্ট অ্যাটাক। আর হার্ট যখন নিজেই দুর্বল হয়ে যায়, যখন নোটসগুলো ঠিকভাবে কাজ করে না, তখন হয় হার্ট ফেল। ঠিক আছে, যখন শরীরের ভিতরে পর্যাপ্ত পরিমাণ রক্ত থাকে না, হিমোগ্লোবিন যখন ডাউন হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু হার্ট ফেল হতে পারে। আচ্ছা, আর কি বললাম আমরা, সংবহন বললাম। হার্ট থেকে যখন হার্টে রক্ত যায় তখন করোনারি সংবহন, হার্ট থেকে যখন ফুসফুসে যায় তখন পালমোনারি সংবহন, হার্ট থেকে সারা দেহে যায় যখন আবার হার্টে আসে তখন সিস্টেমিক সংবহন। আর অন্য একটা অঙ্গ হয়ে যদি হার্ট আসে যেমন লিভার, তখন সেটাকে বলা হয় পোর্টাল সংবহন। আমরা নেক্সট দিন হার্ট অ্যাটাক পড়বো, হার্ট অ্যাটাক হলে কীভাবে সার্জারি করে, হার্ট ফেল হলে কীভাবে সার্জারি করে, পেসমেকার কেমনে বসায়, এগুলো আমরা পড়বো। তাহলে ইনশাল্লাহ আমাদের শেষ হয়ে যাবে। তাহলে এই পর্যন্তই আজকের ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাসে অফলাইনের ফিল পাইছো তাই না? থ্যাংক ইউ। তারপরেও তো ক্লাসে অ্যাটেন্ডেন্স কম। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। ইন সাচ এ কেস ইজ দ্যার এনি ফার্স্ট এড ফর ক্রনিক এমআই? হ্যাঁ, ক্রনিক এমআইয়ের ক্ষেত্রে অনেক ধরনের মেডিসিন দেয়, যেটাকে বললাম এমআই ম্যানেজমেন্ট। আমার আম্মুর ক্ষেত্রে যেটা দেওয়া হয়েছে, অ্যাসপিরিন টাইপের ইঞ্জেকশন দেওয়া হয় রক্ত জমাট বাঁধানো, রক্ত জমাটগুলোকে খোলার জন্য, বাট এগুলো বাসায় হয় না। আরেকটা যায় সেটা হচ্ছে সিপিআর দেয়, মানে বুকে চাপ দেয়। বুকে চাপ দেওয়াটা এটা আসলে বুকের হাড়টা ভেঙে যায়। ঠিক আছে, ওটা না আরেকদিন বলবো। হার্ট অ্যাটাককে তিনটা হলেই মারা যায়, একটা দুটো তিনটা এগুলো আসলে কিছু না। একটা হলেই মারা যেতে পারে যদি পুরোপুরি ব্লক হয়ে যায়, আবার একটু একটু হলে দু তিনটা হলেও কিছু হয় না, একটা সময় তো মারা যাবেই, সবাই একদিন মারা যাবে। বিষয় হচ্ছে কে কতটুকু আমল করে মারা গেল, কে কতটুকু সৎভাবে থেকে মারা গেল, এটাই হচ্ছে ফ্যাক্ট।